আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি, বর্তমান অবস্থা, নিকট অতীত এবং নিকট ভবিষ্যৎ এই মিলিয়ে আপনার সাথে আসলে কথা বলতে চাই। শুরু করতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি সম্প্রতি একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। এপিতে তার সাক্ষাৎকারে তিনি বলছেন যে একটা মানে দেশে স্থিতিশীল অবস্থা আনতে হলে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার এবং আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমি এটি একটা পুরনো প্রশ্ন বা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, তবুও এটা দিয়ে শুরু করি যে ধরেন 14 সেটি ইনক্লুসিভ হয় নাই, 24 ইনক্লুসিভ হয় নাই, বা 18-তে যেটি হয়েছে যে আস্থায় এনে বা বিশ্বাস করে এনে তারপরে 6টি সিট একরকম ধরিয়ে দেওয়া হয়েছে বলা হয়, এভাবে করা হয়েছে। সেই সব নির্বাচন যদি চলতে পারে বা সরকার গঠন করতে পারে তারপর, তাহলে এই নির্বাচনের সমস্যা কেন হবে বলে মানে সাবেক প্রধানমন্ত্রী পুত্র বলছেন বা আওয়ামী লীগ মনে করে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি দিয়ে শুরু করেছেন একদম যৌক্তিক প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের ভোটের ইতিহাসে 2008 সনের কথাই বলি, 48 ভাগের বেশি ভোট পেয়েছে যে দলটির জনসমর্থন এবং ভিত্তি রয়েছে প্রত্যেকটি গ্রাম মহল্লায়, সেই দলকে বাদ দিয়ে নির্বাচনে আসলে কেউই হয়তো নির্বাচন করতে পারবে না, অথবা নির্বাচন করলেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশের দুটি নির্বাচন হয়েছে। 96-এর 15ই ফেব্রুয়ারিতে মাসের মধ্যে তৎকালীন সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হয়েছিল। তেমনি ভাবে 86 সনে, 88 সনে জেনারেল এরশাদ নির্বাচন করেও পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি, শুধুমাত্র আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে। সুতরাং এটা তো সত্য কথা, আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে কোনো নির্বাচনই সঠিকভাবে হতে পারবে না, অথবা হলেও তারা টিকতে পারবে না। এই জন্যই হয়তোবা তিনি এই কথাটি বলেছেন। মানে এটি তো আসলে পুরনো, আপনি একটা ইতিহাসের কথা বলছেন যে এরকমটা অতীতে ঘটেছে, কিন্তু বর্তমান বাস্তবতার সাথে সেই বাস্তবতার যেমন পার্থক্য আছে, আবার এইরকমও হয়ে গেল, মানে আমি যে নির্বাচনগুলোর কথা বলছিলাম যে 14 বা 24-এর নির্বাচন, যেখানে আসলে বাংলাদেশের অন্যতম বড় দুটি দল আওয়ামী লীগ নিঃসন্দেহে এবং বিএনপি, যারা আসলে একবার আওয়ামী লীগ আসলে একবার বিএনপি এসেছে, এভাবে করে আমরা আমাদের ক্ষমতার পরিবর্তনগুলো হতে দেখেছি। তো তাদেরকে ছাড়া নির্বাচন করে যদি এভাবে হয়ে যেতে পারে, বাস্তবতা যদি মানে এরকম হয়ে দাঁড়াতে পারে, তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে নির্বাচন করতে পারবে না বা করলেও টিকতে পারবে না। সামনে এরকম কেন পরিস্থিতি হবে বলে মনে করছেন, আপনি যেখানে যে আওয়ামী লীগ কথাটি এখন বললেন আসলে যে পতিত হয়েছে এবং আ- আ- মানে ক্ষমতাচ্যুত? আওয়ামী লীগ অবশ্যই যে কোনো অবস্থার তুলনায় বিপর্যস্ত ছিল আজ থেকে 15 মাস আগে, কোনো সন্দেহ হুম। নেই। সে ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু যে ব্যাপারটিতে একমত না, আপনি বললেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে পরবর্তী বিএনপি, বিএনপির পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আসবে না, এসেছে আর কি, 12টি আমরা যদি আমাদের ইতিহাসগুলো দেখি কে, এসেছে। না না, ইতিহাস দেখলে আসেনি আসলে। এ পর্যন্ত 12টি নির্বাচন হয়েছে জাতীয় সংসদে। যদি 4বারের কথা বলে থাকেন, হুম। 91, 96, 2001 এবং 2008 ছাড়া বাকি নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি। সুতরাং ইতিহাস বলে না যে আওয়ামী লীগের পরে বিএনপি কে আসতে হবে কিংবা বিএনপির পরে আওয়ামী লীগকে আসতে হবে। কারণ 2/3 নির্বাচনে, অর্থাৎ 12টি নির্বাচনের মধ্যে 8টি নির্বাচনে সেটি ঘটেনি। সেটি যে সবসময় ঘটতে হবে এমন কোনো কথা নেই। তার মধ্যে তো আসলে কয়েকটি নির্বাচন, অন্তত 3টি নির্বাচন আপনারাই করলেন, একটা ছিল এবার আর 9-এর তত্ত্বাবধায়ক নির্বাচন। আচ্ছা, এমন কোনো কথা নেই, কিন্তু আসলেও ক্ষমতায় টিকতে পারবে না এই কথাটা প্রায়ই শোনা যাচ্ছে যে বিএনপি বলা হচ্ছে, এখন বিএনপি হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে, এখন নির্বাচন হলে, কিন্তু ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকতে পারবে না। আপনিও বলছিলেন যে হয়তো নির্বাচনই হবে না, অথবা নির্বাচন হলেও ক্ষমতায় টিকতে পারবে না। কেন, মানে কেমন বাস্তবতায় ক্ষমতায় টিকতে পারবে না, কি হবে? আপনারা কিছু করবেন নাকি পরিস্থিতি কেমন হবে যে এই ভবিষ্যৎবাণী? প্রথমত, আমরা কিছু করব কি করব না সেটা বাদ রেখেও যদি বলি, ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। আপনি যদি দেখে থাকেন, এই বিগত 15 মাসে বিএনপি যে অত্যাচার করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে। সুতরাং বিএনপির অগাস্ট গত বছরের তুলনায় সময়টির জনপ্রিয়তা ছিল, সেটিতে ধস নেমেছে। তার অর্থ এই না সেই ধসের উপর দাঁড়িয়ে জামাত কিংবা অন্য পার্টির জনপ্রিয়তা বেড়েছে। অবশ্য তারা সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে
তারা এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, কিন্তু সেটি কখনোই আসলে হবে না বলেই আমার ধারণা। এবং বিএনপি, আপনি যে কেন আমি বললাম তারা ক্ষমতায় থাকতে পারবে না, আমি অত দূর আসলে যেতে চাইনি, যদিও নিয়ে আসলেন। সেটি হচ্ছে তারা ক্ষমতায় না যেয়ে দেশের যে দুরবস্থার সৃষ্টি করেছে গত 15টি বছরে, তারপরে ক্ষমতায় যদি আল্লাহ তাআলা তাদের কোনোভাবে নিয়ে নেয়, তারা কি করবে নিশ্চয়ই আপনি প্রবাস থেকেও খবর পাচ্ছেন। জি, আপনি বলছিলেন যে 15 মাসে যে অত্যাচার নির্যাতন বা দুর্নীতির কথা আপনি বলছিলেন, আপনাদের ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন, আপনারা কি সেই ন্যাচারাল জাস্টিসেরই শিকার? 15 বছরের মানে সেই হিসাব নিকাশের ফলে ন্যাচারাল জাস্টিস আপনাদের বিরুদ্ধেও, মানে আপনাদের সাথেও হলো? তর্কের ক্ষেত্রে অনেক কথাই বলা যায়, হুম, কিন্তু সেটা যদি জাতীয়, বিশেষ করে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়ে থাকে, হুম, যদি সেখানে ইউএস এইড কে বস্তাভর্তি ডলার ঢালতে হয়, সেখানে যদি আইএসআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে অবৈধ অস্ত্রের সমাহার ঘটে কিংবা অবৈধ টাকার সমাহার ঘটে, যদি লোক ভাড়া করে রাস্তায় নামানো হয়, এবং যদি কেউ কথা দিয়ে কথা না রাখে, বিশেষ করে বাহিনীগুলো, তখন তো এই ধরনের ঘটনা যে কোনো দেশে ঘটতে পারে, এবং সেটি ঘটেছে। আচ্ছা, এই বাহিনীগুলো কথা দিয়ে কথা না রাখার কথা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আপনারা যেটি বলছেন, এটি নতুন কথা না। মানে আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও আমরা শুনেছি যে সত্য কখনোই পরিবর্তন হয় না, জি, সুতরাং নতুন হবে না তো। জি, জি, সত্য। সত্য এটা সত্যই। হ্যাঁ, আমরা আসলে এটা মার্কিন অনেক কর্তৃপক্ষের কাছ থেকেও এরকম কথা শুনেছি। এমনকি গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করা অনেকের মুখ থেকেও শুনেছি যে ইউএস ডিপ স্টেটের মানে এবং সম্পৃক্ততা। আপনি যদি দেখে থাকেন, পৃথিবীর মধ্যে মানবাধিকার নিয়ে যিনি কাজ করেন মেইনলি পৃথিবীর মধ্যে, জাতিসংঘের ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশনের কমিশনার ভলকার টুর্ক, তিনিও কিন্তু আর্মিকে ফোন করেছিলেন হুম, হুম। ওই 4 তারিখের আগে, 3 তারিখে। এটা কিন্তু সরাসরি কোনো দেশের সার্বভৌমত্বের পক্ষে হুমকি স্বরূপ বা ভায়োলেশন অফ সভরেনিটি অফ দ্য এনি কান্ট্রি। তো সুতরাং সেই কাজটি করেছে, সুতরাং এগুলো তো প্রমাণিত জি, সত্য আমি আসলে এই যে এই প্রমাণিত কাজগুলো সত্যের উপরে হয়েছে। আরেকটা প্রশ্ন করতে চাই যে এই ইউএস ডিপ স্টেটের বিষয়ে আপনারা যেটি বলেন, এখানে একটা সম্প্রতি আহ, একটা খবর পড়ছিলাম, সেটি হচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট, তার রিপোর্টার চন্দন নন্দী, সাংবাদিক চন্দন নন্দী, তিনি বাংলাদেশি এক অন্যতম তার স্পেশালিটি আর কি রিপোর্টিংয়ে, তিনি বাংলাদেশের সরকার সেনাবাহিনীর মধ্যে থেকে অনেক এমন অনেক তথ্য দেন যেগুলো আসলে আমাদের গণমাধ্যমে আমরা জানি না বা স্বাভাবিকভাবে জানা যায় না। তিনি বলছেন যে এই ইউএস ডিপ স্টেটের সাথে কাজ করেছেন শেখ হাসিনা সরকারের 3 জন মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি। একজন হচ্ছেন তার উপদেষ্টা সালমান এফ রহমান, একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আপনাদের মধ্যে আসলে এই বিষয়ে কি জানা শোনা বা আলোচনা আছে? আমি কিন্তু মানে 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগের কারোর সাথে কথা হয়েছে, তাদের অনেকের কাছ থেকেই শুনতে পেরেছি যে সালমান এফ রহমানের নাম, মানে তিনি নাম প্রকাশ না করার শর্তে বা খুব এমনি আলোচনায় বলেছেন। আপনারা কি এরকম আলোচনা আপনাদের মধ্যে আছে বা আপনারা জানেন কতটা? প্রথমত, রিপোর্টটি বের হয়েছে আজকে থেকে অনেক দিন আগে, রিপোর্টটি দেখেছি আমি। দেখেছেন? সেটা ধরেন আজকে থেকে অন্তত 3 মাস বা 2 মাসের বেশি এক সময় মাস আগে, আগে আমি মনে হয় দেখছিলাম রিপোর্টটি। জি, হবে অগাস্টের হয়তো মাস 30 তারিখে। জি। 2 মাস কমপক্ষে। তো সেই রিপোর্টটি বহু পুরানো রিপোর্ট এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। হুম, সত্যিকার অর্থে কেউ যদি ডিপ স্টেটের এজেন্ট হয়ে থাকে, হুম, হুম। তাহলে তো তাদের দুজনকে ওই লুঙ্গি পরা অবস্থায় কিংবা লুঙ্গি পরা অবস্থায় তো নৌকায় পাওয়া আসলে সম্ভব কিনা সেটা আমি জানি না। আমি তাদের সমর্থনও করছি না, তাদের বিরোধিতাও করছি না, আমি বলার চেষ্টা করছি। কিংবা একজন দেশ থেকে ভিন্ন পথে পালিয়ে যাবেন, আহ তাতেও সেটাকে কে সহযোগিতা করেছে আমি আসলে জানি না। এবং যদি ডিপ স্টেটের এজেন্ট হয়েই থাকে, তাহলে তো আসলে গোয়েন্দা সংস্থাগুলো থেকে এখন সেই রিপোর্টগুলো আসার কথা ছিল, কারণ এখন তো গোয়েন্দা সংস্থাগুলো আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে না, নেই। কিন্তু গোয়েন্দা সুতরাং সংস্থাগুলো তো আর তারা ডিপ স্টেটের কথা বলবে না, যেহেতু আওয়ামী লীগ নাই। এটা তো আওয়ামী লীগ এখন বলে বা ওটা। তারা তো বেশি করে বলবে, এই কারণেই বলবে, তারা প্রত্যেকটি জিনিস আবিষ্কার করার চেষ্টা করছে যার মাধ্যমে আওয়ামী লীগকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কিন্তু গণ আওয়ামী লীগকে অভ্যুত্থানকে তো কিভাবে তারা আর বিভাজিত এটার করা জন্য যায়। ডিমিন করতে পারে না, তাই না? এটা যদি মার্কিন ডিপ স্টেট হয়ে থাকে, তাহলে তো গণ অভ্যুত্থানের সেই স্পিরিটটা যেভাবে আসার কথা সেভাবে তো থাকে না। সেখানে তো অন্য আন্তর্জাতিক সেটা ষড়যন্ত্র আছে চলে নাকি আসে। এখন? সেই স্পিরিটটা আছে নাকি এখন?
সেটি ভিন্ন কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটি তো আসলে ইনারা করতে চাইবেন না, এটা তো তাদের স্বার্থ পরিপন্থী হবে, এটা আপনাদের, তার আপনারা বারবার অর্থ যেহেতু হচ্ছে, বলেন। তার অর্থ হচ্ছে আপনার কথা অর্থ হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে যারা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে সত্য প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে। আসলে এটা আমি ঠিক এই অর্থেই বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো ক্ষমতাসীনদের পক্ষেই সবসময় আমরা দেখেছি আমাদের যাবতীয় সংস্থার একটা বড় অংশ কাজ করে, এবং ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আগের ক্ষমতাসীন যারা ছিল তাদের যাবতীয় দুর্নীতি অপকর্ম এই ওই সেই অনেক কিছু বের হয়ে আসে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে। হয়তো এটা পরিবর্তন হলে আমরা অনেক কিছু দেখতে পাবো, তখন হয়তো বলবে। কিন্তু আপনি এটা একটু আপনার কাছে স্পষ্ট হই যে আপনারা তাহলে এই ক্ষমতার বিষয়ে, পরিবর্তনের আগেই তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ক্ষমতার সেটা এখন পরিবর্তনের আপনারা আগেই দেখতে তো, পাবেন, আপনারা যেহেতু ক্ষমতার বাইরে, ইনারা হয়তো দেখতে পাবেন না কিনা। কিন্তু আপনি কি আমাকে আগে এইটা আন্তর্জাতিক একটু বলবেন, মিডিয়াতে এসে, তারপরে আসলে ক্ষমতাসীনদের সম্পর্কেও আপনাদের কাছ থেকে টুকটাক নিশ্চয়ই জানতে চাইবো। কিন্তু এই বিষয়ে আপনাদের মধ্যে কোনো আলোচনা নাই? আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যও ছিলেন, আপনি মানে যেই এই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে সালমান এফ রহমান, তখন মার্শা বার্নিকাট সাবেক রাষ্ট্রদূত, বা উজরা যে আন্ডার সেক্রেটারি, মার্কিন আন্ডার সেক্রেটারি, তাদের সাথে যে বৈঠকগুলো করছিলেন, এগুলো কি কোনো? ডোনাল্ড লুকে বাদ দিলেন, জি, ডোনাল্ড লুকে বাদ দিলেন। হ্যাঁ হ্যাঁ, তা তো ওটা তো উনি দেশে এসেছিলেন, এটা আবার বাইরে গিয়ে দেখা করা, মানে না যুক্তরাষ্ট্রে না, গিয়ে বাইরে দেখা করা। গিয়ে দেখা করা এবং ওনার বাসায় সর্বশেষ ব্রেকফাস্ট ওনার বাসাতেই ওনার হয়েছে। বাসায়, হ্যাঁ। হ্যাঁ, তবে এই ব্যাপারে আসলে সত্যিকার অর্থে এটা নিয়ে রিসার্চ করার প্রয়োজন আছে আমি বলে মনে করি। কারণ হালকাভাবে নর্থ ইস্ট নিউজ পেপার কি ছাপলো কিংবা চন্দন নদী কি ছাপলো হুম। সেটা বিশ্বাস অবিশ্বাস না করে সত্যটি উদ্ঘাটন হওয়া দরকার। এটি সকলের জন্য মঙ্গল। একজন মানুষকে যেমন মিথ্যা ব্লেম দেওয়া উচিত না, আবার কেউ যদি সরাসরি এর সাথে জড়িত থাকে তাহলে দলগতভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারটিও দেখার দরকার আছে বলে আমি মনে করি। সেটি কি দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে যে তাদের আসলে সম্পৃক্ততা ছিল কি আদৌ, বা কতটা ছিল থাকলে? সেই অবস্থানটি কি এখন সত্যিকার অর্থে দলীয়ভাবে আওয়ামী লীগের আছে কিনা সেটাও তো প্রশ্ন সাপেক্ষ। কেন? 4ই অগস্টের পর যে অত্যাচার নির্যাতন অনাচার বাড়ি পোড়ানো হত্যা করা আওয়ামী লীগ উপর নেমে এসছে, এটা অন্য কোনো সময় 54 বছরের ইতিহাসে ঘটেনি, এমনকি আওয়ামী লীগের 76 বছরের জীবনেও ঘটেনি। হুম। আপনি যদি দেখে থাকেন শুধুমাত্র মব ভায়োলেন্সের মাধ্যমেই 637 জনকে হত্যা করা হয়েছে, 213 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, 64 জন যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আপনি দেশের যে বর্তমান অবস্থা, লাখ লাখ মানুষ আজকে, সত্যি কথা লাখ লাখ না বলে 1.5 থেকে 2 কোটি মানুষ আজকে ইন্টারনালি ডিসপ্লেসড, অর্থাৎ ঘরে থাকতে পারছে না। তারা রাতে ঘরে ঘুমাতে পারছে না, তারা নিজের পাশের গ্রামে পাশের উপজেলায় পাশের জেলায় রাজধানীতে তারা জীবনযাপন করছে। তাদের যে অবস্থা বর্তমানে, তাদেরকে এখন চায়ের দোকানে কাজ করতে হচ্ছে, তাদেরকে 3 হুইলার চালাতে হচ্ছে, তাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে হচ্ছে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। এই অবস্থায় এই ধরনের বিলাসিতা আওয়ামী লীগের সাজে কিনা সেটাও তো চিন্তা করে দেখতে হবে। সুতরাং আওয়ামী লীগকে এখন যে কাজটি করতে হবে বা যে কাজটি আওয়ামী লীগ করার চেষ্টা করছে, আওয়ামী লীগের যে কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদেরকে সংগঠিত করে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই জনগণকে সাথে নিয়ে হুম। আপনি জনগণের বলছেন এটি সিদ্ধান্ত একটা মেনে নেওয়ার বিলাসিতা, প্রস্তুতি কিন্তু নেবে। আপনাদের তো মানে অভ্যন্তরীণ তৎপরতা চলছে, মানে দায়িত্ব দিতে আবার কোনো ভুল হয়ে যায় কিনা, যদি আগে কোনো ভুল হয়ে থাকে, সেই বিষয়ে আপনাদের ভাবাটা জরুরি বলে মনে করে না দল? আমি একটা কথা জনাব আলী আরাফাত আমাকে নিজে বলেছেন, সেটি হচ্ছে যে তাকে ইউরোপ এবং আমেরিকার বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র করা হয়েছে, হুম। এবং সেটা অতি সম্প্রতি, হয়তো কিছুদিন আগে, হুম। কবে হয়েছেন বলেননি। তো সুতরাং সেটা যদি করা হয়ে থাকে নিশ্চয়ই তার সম্বন্ধে খোঁজ খবর নিয়েই করা হয়েছে, এবং খোঁজ খবর নিয়ে করার কারণেই তিনি হয়তো এর সাথে সম্পৃক্ত না থাকার কারণে এটি হয়েছে, এটাই তো স্বাভাবিক। হুম। আচ্ছা, মানে খোঁজ খবর নিয়ে জানা মনে আর হয়েছে যে বাকি তিনি আর আসলে বাকি সম্পৃক্ত না। যেহেতু দুজন কিন্তু জেলে আপনি আছেন, বলছিলেন যে এটাও দুইজন। কিন্তু এবং তারা তারা কিন্তু আইসিটিতে তারা মামলার আসামি, এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা আছে এই অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকারের সময়। জি, আপনি বলছিলেন যে ২ জন জেলখানায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হলো যেভাবে, আর একজন পলাতক হলেন। কিভাবে পলাতক হলেন? মানে
কার কথা বলছেন? মোহাম্মদ আরাফাতের কথা বলছিলেন? হ্যাঁ, তিনি তো দেশের বাইরে আছেন এখন। হ্যাঁ, তিনি যুক্তরাষ্ট্রেই আছেন। মানে তিনি যুক্তরাষ্ট্রেই গেছেন একটা একটা গণমাধ্যম সম্ভবত, মানে কোনো একটা আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি বা হতে পারে, সেখানে দেওয়া সাক্ষাৎকারে তার অবস্থান জানা গেছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তো মানে তিনি আমেরিকায় চলে গেলেন। আর যে দুজন গ্রেপ্তার হলেন, আমারও ব্রিগেডিয়ার সাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছিলেন, তিনি বলছিলেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সেনাবাহিনীর কাছে ছিল তারা, এবং তাদেরকে হস্তান্তর করা হয়েছে তার কাছে হস্তান্তর করা হয়েছে। আমি পাল্টা প্রশ্ন করেছিলাম তাকে যে তাহলে আমরা যে দেখলাম সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছে দাড়ি শেভ করে লুঙ্গি পরে, সেটা কি সাজানোর নাটক ছিল? তিনি বলেছেন ওরকমই ধরে নিতে পারেন যে ওটা আসলে, তার মানে বিষয়টা আসলে খুব স্বচ্ছ ছিল না। তাদেরকে সেনা মানে নিবাসে নেওয়া হলো এবং সেখান থেকে দেয়া হলো। এর মধ্যে কোনো কিন্তু আছে বলে আপনার মনে হয় যে স্বচ্ছ না প্রক্রিয়াটা? আবার বাকিরা কিন্তু রয়ে গেলেন সেনানিবাসে যারা ছিলেন, 626 জনের তালিকা অনেক আওয়ামী লীগ নেতা ছিলেন বা পুলিশ বিচারপতি, তাদের সবাইকে কিন্তু এভাবে দেওয়া হয় নাই যেভাবে দুজনকে দেওয়া হলো। এর কারণটি হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত কোনো ব্যাপারে স্বচ্ছতা দেখিয়েছেন কি? তিনি যে সম্প্রতি আমেরিকার সাথে একটা চুক্তি করেছেন, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে, যেটি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। সুতরাং তিনি কি সেটা ডিসক্লোজ করেছেন? এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটি কি সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত নিয়ে, নাকি অস্বচ্ছতার মাধ্যমে কিছু পছন্দের দলের সাথে আলোচনা করে? সেগুলো তো বিবেচনা করে দেখতে হবে। যে সরকার না, কিন্তু এটা তো নির্বাচিত ভাবে, সরকারের সমালোচনা করছেন, এরকম অনেক করতে পারবে। আমি কিন্তু আমি তো না না, আমি সেনাবাহিনী কেন আমি দিল? সরকার, সেনাবাহিনী কেন দিল মানে তাদের সেটা আমার সেফলি মনে রাখলোই হয়, কেন, আবার দিলই কেন? জি প্লিজ। আপনি যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে নিয়ে প্রশ্নটি করেছেন, আমার মনে হয় জেনারেল ওয়াকারকে প্রশ্নটি করলে আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন। কারণ সেনাবাহিনী কি করেছেন সেটা আমার পক্ষে দেশের বাইরে থেকে এটা বলা কি সম্ভব? এই মানে তার সাথে এদের মানে ইনাদের কথা তো বলছেন চন্দননন্দী সেই প্রতিবেদনে, কিন্তু জেনারেল ওয়াকারকে নিয়ে আপনারা মোটামুটি সর্বমহল থেকে কেউ সাপ বলেন, কেউ মির্জাফর, কেউ বেঈমান বলে আখ্যায়িত করেন। তার ব্যাপারে কি সবাই মানে একমত আওয়ামী লীগের মধ্যে যে তিনি আসলে বিট্রেয়ার? আওয়ামী লীগের মধ্যে তিনি বিট্রেয়ার, সাপ, এই কথাগুলো কে বলেছে আমি আসলে শুনি নাই। তবে তিনি যে শপথ সাবেক নিয়ে সাবেক দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তাঁরা বলেছেন। না না, আমি বলেছি আমি শুনিনি। আচ্ছা। আমি আপনার কথা বিশ্বাস করছি। হুম। তারা যদি বলে থাকেন, তাদের যেহেতু নেটওয়ার্ক আমার চেয়ে অনেক শক্তিশালী, তারা নিশ্চয়ই জেনে শুনেই বলেছেন। তবে একটা কথা বলতে পারি, তিনি যে শপথ নিয়ে জনগণকে রক্ষা করার যে দায়িত্বটি নিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় যেটি করেছেন সেটি হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী পেশাদার বাহিনী হিসেবে থাকার কথা ছিল, কিন্তু তিনি তাদেরকে এই গ্রামে গঞ্জে হাটে পুলিশি দায়িত্ব দিয়ে তাদের সম্মান এবং পেশাদারিত্ব দিন দিন ধ্বংস করছেন। এটাও কোনো বিদেশি ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। জি, এখানেও আপনার এটা কোন দেশের মানে হতে পারে, মানে ধারণা আছে কোনো? আমি আসলে ইন্টেলিজেন্সের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। আচ্ছা, মানে কোনো ধারণাও সুতরাং করতে যারা পারেন আছেন কিনা, যেহেতু তাদের এটুকু ধারণা তাদের করলেন। চিন্তার খোরাকটা দিয়ে দিলাম, তাদেরকে চিন্তার খোরাকটা দিয়ে দিলাম। আচ্ছা, চিন্তার খোরাক, মানে এখানেও কোনো বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে আপনি মনে করছেন। কারণ চন্দ্রনন্দী একটা রিপোর্টে। সুশৃঙ্খল বাহিনীকে এইভাবে ধ্বংস করে দেওয়া হবে, 15টি মাস তারা ক্যান্টনমেন্টের বাইরে, তাদের এইভাবে ধ্বংস করে দেওয়া হবে চোর ডাকাত ধরতে। আসলেই কি তারা পেশাদারিত্ব বজায় রাখতে পারবে ক্যান্টনমেন্টে ফিরে, যে জি, হয়তো আরো 15টি কিছুদিন মাস তাদের বাইরে থাকতে ক্যান্টনমেন্টের হবে? বাইরে, কিন্তু এটাও আবার প্রশ্ন যে পেশাদারিত্বের জায়গায় যেভাবে মানে এখন যে গুম কমিশনের রিপোর্ট এবং তারপরে যে এই বিচারও একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সেনা কর্মকর্তাদেরকে আসামি করা হয়েছে 25 জন না 28 জন, 25 জন মনে হয়। তাদের বিরুদ্ধে মামলা আছে, 15 জন বর্তমান 30 জন, হ্যাঁ, হ্যাঁ, 30 জন, সব মিলে 25 তার জন মধ্যে তো sorry। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা আছেন, তারেক জি জি সিদ্দিকী আছেন, এবং বাকিরা জি। বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা। তো তো পেশাদার বাহিনীকে এরকম ভাবে মানে এরকম অপরাধের সাথে সম্পৃক্ত করা, এটি কি পেশাদারিত্বের কোথাও ব্যত্যয় না? আপনি একটি কথা চিন্তা করে দেখেন, আপনি তো এই 15 জনের কথা বললেন, কিন্তু এর আগে তো মেজর জেনারেল জিয়াকেও তো আরো হেনস্থা করে নেওয়া হয়েছে। এদের কিন্তু একটা এয়ার কন্ডিশন সুন্দর হুম। একটা প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে। এদেরকে কিন্তু ওই খাঁচার মতো প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়নি। এদেরকে কিন্তু আমি হাতে হাত করা দেখিনি, এদের কিন্তু মাথায় হেলমেট দেখিনি, এদের কিন্তু বুলেট পরা জ্যাকেট দেখিনি।
এবং এদের জন্য বিশেষ সময়ে আদালত বসিয়ে সেই ভোরবেলা নিয়ে আসা হয়েছে। জেনারেল জিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। তিনিও কিন্তু এই সেনাবাহিনীরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা। পক্ষে বিপক্ষে ভালো মন্দ সেটা পরের কথা, কিন্তু বিচার যখন শুরু হয় প্রত্যেকটি বিচার প্রার্থীর সমান সুযোগ থাকা উচিত, যেটি হয়নি। আমি বারবার বলছিলাম অস্বচ্ছতার কথা। এ সরকার কখন কি করে ফেলে, এবং তার পরবর্তীতে যদি আপনি দেখে থাকেন, ওই যিনি প্রেস সচিব তিনি বললেন এরপরে আর কোনো সেনা অফিসারকে গ্রেফতার করা হবে না। অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেন কাকে গ্রেফতার করবেন, কাকে এটি তিনি গ্রেফতার করবেন প্রসিকিউশন না। টিমের কাছ থেকে জানতে পেরেছেন, যেখানে ইনি কথাটি বলেছেন পুরো কথাটা হচ্ছে তিনি শুনেছেন প্রসিকিউশনের কাছ থেকে যে আর হবে না। হ্যাঁ। কেন তাকে এই কথাটা বলতে হবে, আর না বলতেই হলো? হুম। প্রসিকিউশন টিম কিভাবে সিদ্ধান্ত নেয় তদন্ত শেষ হওয়ার আগে যে আর কাউকে গ্রেফতার করা হবে না? সেটা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। যখন মামলা একটি চলমান, চার্জ গঠন এখনো হয়নি, তখন তারা কিভাবে বুঝতে পারে এর সাথে আর কেউ সম্পৃক্ত নাই, শুধু এই কয়জনই সম্পৃক্ত আছেন? আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা যদি কোনো কারণে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে, বা আমি আমার দেশের কথাই বলি, যে এই জুলাই অগাস্টে অনেকে মারা গেছেন এবং সেটার জন্য সরাসরি শেখ হাসিনাকে সরাসরি আসামি করা হচ্ছে, অর্থাৎ তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্যই কিন্তু তিনি আসামিটি হলেন। তাহলে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে, আর সেনাবাহিনী তো আরো ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনীর সর্বোচ্চ যিনি জেনারেল ওয়াকার, তার পরামর্শ কিংবা তার হুকুম ছাড়া কি কোনো কিছু ঘটতে পারে? যদি না ঘটে থাকে তাহলে তো সেই সার্কেলের তিনিও এর সাথে অভিযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই ধরনের কিছু তো আমরা দেখি নাই। কিন্তু সেই কথাটি ধরনের কোনো একদম আজকে মানে এটি খুব অযৌক্তিক আপনি হয়তো বলেন নাই, কিন্তু একদমই কি সেটি বলাই যায় যে এটি অবশ্যই হওয়ার কথা? কারণ ধরেন ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, এনএসআই, র্যাব, এনটিএমসি এগুলো তো সেনা প্রধানের তত্ত্বাবধানে থাকে না। র্যাবের কাউকে যদি ধরা হয় তাহলে ধরতে হবে সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে, মানে প্রধানমন্ত্রীকে না। হ্যাঁ। পুলিশের কাউকে যদি ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে হয় আসামি করা পুলিশের, হয়েছে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসামি করা হয়েছে। তাহলে আর্মিতে যারা আছে তারা রিপোর্ট করতে পারে কোথাও, কিন্তু তারা সরাসরি সেনাবাহিনীর অধীনে, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? তারা কি সেনাবাহিনী ছেড়ে ছেড়ে চলে গেছে? কখনোই যায়নি। না, কিন্তু তাদের রিপোর্টিং তারা ডিফারেন্ট হয়ে গেছে তাদের হয়তো। রিপোর্টিং অথরিটি ভিন্ন হতে পারে, কমান্ডিং অথরিটি, রিপোর্টিং অথরিটি। রিপোর্টিং অথরিটি ভিন্ন হতে পারে, কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য। শুধু সেনাবাহিনী নয়, তারা বিমান বাহিনীর সদস্য, হ্যাঁ। তারা বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে। সুতরাং তারা তো আর সেটা ছেড়ে চলে যায়নি। এই যে জাতিসংঘ শান্তি মিশনে যাচ্ছে বাংলাদেশের আর্মি, তারা তো কিছু নিজের কমান্ড, কিন্তু হায়ার র্যাঙ্কিং এ তো বিদেশিরা আছে। তো এখন কি তারা কোনো অঘটন ঘটলে তাদেরকে বলা হবে না যে আপনাদের কমান্ডে থেকে, আপনাদের অবস্থানে থেকে তাদেরকে কি শাস্তির আওতায় আনা হবে না? নিশ্চয়ই হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটি হচ্ছে যে যে সামরিক বাহিনীটি আমাদের বিদেশে যে সুনাম অর্জন করে আসছে, তাদের সংখ্যাও কিন্তু দিন দিন 25 ভাগ কমিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সেনাবাহিনীকেই দেশে এসে এই পুলিশের কাজ করতে হচ্ছে। পেশাদারিত্ব রইলটা কই, আমি তো বুঝতে পারছি না আসলে। জি। এবং এই পেশাদারিত্ব যদি পেশাদার বাহিনীর মধ্যে না থাকে, যাদের দেশ রক্ষা করার দায়িত্ব, তারা সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবেন কিনা, সেখানেও কিন্তু সন্দেহ থেকে যায়। জি, সেই সন্দেহ রাখাই যেতে পারে, কিন্তু বিচারের অস্বচ্ছতার কথা আপনি বলছেন, সেটি যদি থাকেও, সেটি যদি মেনেও নেই আমরা যে হ্যাঁ বিচারের অস্বচ্ছতা আছে, কিন্তু আহ, মানে এই যে গুমের সাথে সম্পৃক্ততা, সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন, তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, এটিকে আসলে আপনারা কিভাবে নেন? এটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষতিকর হচ্ছে কিনা? এটা আওয়ামী লীগের কথা নয়, এটি হচ্ছে একজন মানুষ খুন হলে, একজন মানুষ অপঘাতে মৃত্যুবরণ করলে যারা এর সাথে দায়ী, সেটা বিচার হওয়া দরকার। এটা আওয়ামী লীগের কথা বলছেন কেন? র্যাব তৈরি হয়েছে বিএনপির সময়, তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না? জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে 21 জন 22 জন মানুষকে হত্যা করেছে, তার কথা বলবেন না? নিশ্চয়ই। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় 21 জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে, তাদের কথা বলবেন না? নিশ্চয়ই, নিশ্চয়ই। আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে। বলতে অনেক থাকলে হত্যাকাণ্ড সারা হয়েছে। প্রোগ্রাম জুড়ে বলতেই প্রত্যেক থাকতে হবে এটা ওটা হয়েছে, হয়েছে, হয়েছে। না না, কিন্তু এই প্রত্যেকটি ঘটনাটা যদি প্রত্যেকটি আমি গুম হত্যাকাণ্ডের নিয়ে বিচার জিজ্ঞাসা হওয়া করি। দরকার। হুম। আর একটি কথা আপনাকে বলি, সামরিক বাহিনীর যে বিচার হয়নি কথাটা কিন্তু একদম ঠিক নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলায় কিন্তু সামরিক বাহিনীর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিল,
তাদের কিন্তু সেই সময় বিচার হয়েছে। আপনি যদি নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের কথা মনে হয়ে থাকে, 7 হত্যা, যে কর্নেল দায়িত্ব ছিল তারও কিন্তু বিচার হয়েছে। হুম। সুতরাং সামরিক বাহিনীর যে বিচার হয়নি, কেউ যে বিচারের ঊর্ধ্বে বা কারো ইনডেমনিটি আছে বা ইউনিটি আছে, কথাটা কিন্তু সত্যি নয়। বাংলাদেশের ইতিহাসে যদিও দেখা যায় এবারও এই ডক্টর ইউনূস সরকারও আহ 15ই জুলাই থেকে সম্ভবত 8ই অগাস্ট পর্যন্ত ইনডেমনিটি দিয়েছে, হুম। কিন্তু এই ইনডেমনিটির কোনো দাম নাই। বঙ্গবন্ধু হত্যাকারীরও দিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছে। সুতরাং সরকারে যারা থাকে, নিজেদের দোষ ঢাকার জন্য, নিজেদের সমর্থককে সমর্থন করার জন্য তারা এই ধরনের ঘোষণা বা এই ধরনের আইন কানুন করার কিছুটা চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে সেটা কখনোই টেকে না। এইটা একটা উদাহরণ হিসেবে থাকা দরকার বাংলাদেশে। যে কোনো অপরাধ যে কোনো সময় হোক না কেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যেমন ডক্টর ইউনূস সরকারের সময় একটু আগে বর্ণনা দিলাম, কতজন মানুষ মারা গেছে, হুম। কত হাজার মহিলা রেপ হয়েছে, কত হাজার বালিকা ধর্ষণের শিকার হয়েছে, কতটা অবিচারে ডেভিল হান্টের নামে কতজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কত লোককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলোর প্রত্যেকটির হিসাব কিন্তু হবে, হয়তো এখন হবে না, কিন্তু হিসাব কিন্তু ওই থেকে যে যায়। আমি বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হলে হিসাব দিতে হয় সব সময়, মানে আপনাদের সময় ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলতো, এখনও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যেই মানবাধিকার সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা, যে কর্মসূচির উপর বা কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছে। তারা এই গুম খুনের বিচার করার জন্য বা বিচারের প্রক্রিয়ার মধ্যে নেওয়ার জন্য আবার সাধুবাদও জানাচ্ছে ডক্টর ইউনূসকে। আপনি কি মানে তার সাথে সাথে কিন্তু এটি এটাও আপনি যোগ কি বলবেন, করেছে এই যে যে গুমের এই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে, বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন? স্বীকার অস্বীকার, আংশিক স্বীকারোক্তি। আমি এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলতে পারি না। কারণ ধরেন, কথার কথা, 10 জন মানুষ কোনো কারণে গুম হয়েছে, আমি যদি আংশিক স্বীকার করি সেটা মিথ্যা হবে। আমি যদি 10 জনই স্বীকার করি, আমি তো বিচারক নই, আমি তো এখন পর্যন্ত কোর্টে কেসটা হাজির করতে পারিনি, আমি তো সেটার কোনো রায় পাইনি। সুতরাং কিভাবে আমি তাদেরকে অপরাধী বলবো? কিংবা আমি যদি অস্বীকার করি, কেউ একজনও যদি গুম হয়ে থাকে, তাহলে তো সেটা আমার করা ঠিক হবে না। জি, মানে বিচারের রায় হলে সেই রায় নিয়ে তো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু মানে আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে, তখনও আলোচনা হয়েছিল। গুমের শিকার সাংবাদিক তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন। তখন কি আসলে আলোচনা হতো যে আসলে এইটা কোথা থেকে হচ্ছে, এরকমটা কেন হচ্ছে? কখনো এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা এসেছে যে বা আদৌ আপনার হচ্ছে কিন্তু কিনা? যদি, এমনকি আপনিও তো টিভি টক শো করতেন বাংলাদেশে সেই সময়টিতে, হুম। এবং আমরাও অংশগ্রহণ করেছি সেই সময়টিতে। আমরা কিন্তু বরাবরই সংখ্যা নিয়ে সোচ্চার ছিলাম, কিন্তু যেহেতু সংখ্যাধিক্য দেখাতো, কিন্তু জাতিসংঘের রিপোর্ট যেটি এসেছিল 68 জন বা 73 জন, সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ কোনোদিন কোনো মন্তব্য করেনি আসলে। হুম। স্বীকার অস্বীকার কোনোটি করেনি। তবে যারা ফিরে এসছে, যারা যারা বিভিন্ন সময় দেশে বিদেশে পালিয়েছিল, তারা যখন ফিরে এসে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে। তবে আমি একটা কথা বলে রাখি, খুন, গুম, যে কোনো সরকারি সময় হোক না কেন, যারা এর সাথে দায়ী, জড়িত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখন আওয়ামী লীগ যেহেতু একটু বেকায়দায় পড়ে আছে, হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকে ও লাথি দেওয়ার চেষ্টা করে, সেই অবস্থা হয়েছে। সুতরাং সবাই একটু কথাবার্তা বলছে, কিন্তু নিজেদের দিকটা কেউ কিন্তু এখন পর্যন্ত দেখছে না যে একটু তাদের আবার হয়তো সময়টিতে ক্ষমতা কি পরিবর্তন হয়েছে। হলে তাদের দিকটা আবার আসবে। কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকার জায়গায় আসছেন, আপনাদের এই বিষয়গুলো জবাব দিতে বা আপনাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করে হলে দেখাতে হবে যে আপনারা আসলে করেছেন বা করেন নাই। সম্প্রতি আমরা দেখলাম মোহাম্মদ এ আমি আরাফাত তিনি। বলেছি হাতি, হাতি কাদায় পড়লে চামচিকা আসে, আমি নিজেদের চামচিকা, আমি আচ্ছা, হাতি হিসাবে বলেছি। হাতি বলছেন, এখন চামচিকা লাথি মারছে। একটু লাথি আর কি, লাথিকেই ডিফেন্ড করতে হবে তাহলে, কিছু না কিছু তো ডিফেন্ড করতে হবে। মোহাম্মদ এ আরাফাত যেটি দেখছিলাম যে 15 জন দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা বলছেন, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদেরকে এখন মানে এই সাজার কথা যেটি হচ্ছে তিনি সেরকমভাবে বলছেন। এটি আপনারা কিভাবে মানে নিশ্চিত হয়ে যেতে পারেন বা আওয়ামী লীগ কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারে যে 15 জন, যেহেতু তারা গুমটাকে অস্বীকার করছে না যে গুম হয়েছে, কতজন হয়েছে সংখ্যা নিয়ে আপত্তির জায়গা থাকতে পারে, তাহলে এটি কিভাবে মানে একদম বলে দেওয়া যায় যে তারা দেশপ্রেমিক, তারা শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে, তারা আসলে গুমের সাথে সম্পৃক্ত না? এখন আমি কিন্তু একটু আগে আমার বক্তব্যটাকে ক্লিয়ার করেছি। এখন উনি বলেছেন, হয়তো উনি, আমার সম্ভবত তারপরে এই ধরনের মন্তব্য করা সঠিক কিনা সেটা তার বিবেচনা করে দেখতে হবে। কারণ আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অপরাধের আসামিরা মুক্ত হয়ে যায়, কিংবা তারা সুবিধা পায়।
কিংবা কারো সমর্থন পাওয়ার জন্য আমরা হয়তোবা একটা কথা বলে বসি, পরবর্তীতে সেই ধরনের কথা আমাদের বিপক্ষে চলে যায়। সুতরাং অবশ্যই যদি দলের পক্ষ থেকে বলা হয়, অবশ্যই বুঝে শুনে। আর ব্যক্তিগতভাবে যদি কেউ মন্তব্য করেন, এখন ব্যক্তিগত মন্তব্য হিসেবে সেটাকে নিতে হবে, হুম। সেটাকে গোষ্ঠীর আমি দেখছিলাম মন্তব্য আওয়ামী হিসেবে লীগের বলা অফিসিয়াল ফেসবুক পেজে কার্ড আকারে সেটি শেয়ার করা হয়েছে, মোহাম্মদ আরাফাতের সেই বক্তব্যটি। যাই হোক, আপনি বলছিলেন যে ব্যক্তিগতভাবে বলতে পারে বা সেটি আসলে বুঝে শুনে বলা উচিত। একটু আবারও সেই চন্দন নন্দীর রিপোর্টের একটা জায়গায় যাই, এটাও একটু জানতে ইচ্ছে করে, কারণ এটাও আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি যে আহ, তিনি বলছেন যে প্রথমে আপনাকে বলে রাখি, শোনা কথা বিশ্বাস করবেন না। এখন কথা তো সব শুনেই ফেলি, শুনেই জানি আর কি, কথা তো শোনাই হয় তাই না? ডাক্তার হাবিবুল্লাহ তো যারা বলছেন তারা হয়তো তাদের অভিজ্ঞতা থেকে বলছেন। আমরা যে টক শোগুলো করি সেখানেও কথা শুনি শুধুমাত্র। তিনি মানে সেই রিপোর্টে বলা হচ্ছে যে সালমান এফ রহমান তিনি ডিফ্যাক্টো ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং হয়ে উঠেছিলেন, তার কারণে নেতাকর্মীরা শেখ হাসিনা পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না, প্যারালাইজড করে রাখা হয়েছিল, অনেস্ট মতামত পৌঁছানোর সুযোগ ছিল না, যার কারণে কোনো সৎ সমালোচনা বা পর্যালোচনারও সুযোগ ছিল না বলে এরকম একটা বিষয় সোর্সের মাধ্যমে এই প্রতিবেদনে বলা হচ্ছে। সোর্সটাও প্রকাশ করা হয় নাই। সাবেক একজন মন্ত্রীর কথা বলা হচ্ছে যে তিনিও এখানে কথা বলেছেন সোর্স হিসাবে। এরকম কি আসলে পরিস্থিতিটা ছিল যে সালমান এফ রহমানের কারণে শেখ হাসিনার কাছে পৌঁছানো যেত না বা নেতাকর্মীরা পৌঁছাতে পারতেন না? আমি ঠিক সঠিকভাবে কথাটি বলতে পারবো না, তবে আমি দেখেছি করোনা পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে দেখা করতে হলে প্রত্যেকের করোনা টেস্ট করতে হলো, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই টেস্ট, একটা নির্দিষ্ট জায়গা থেকে সেই টেস্টটা করতে হতো, সরকারি প্রতিষ্ঠান, এবং সেইখানে ভ্যালিড থাকতো। সুতরাং এটা জনবিচ্ছিন্ন করে রাখার একটা পরিকল্পনা কিনা কারো আমি জানি না, আমার মাথায় কথাটি এসছে এই জন্য বললাম। আর সালমান এফ রহমান অবশ্যই মানুষের চরিত্রই এমন যে যদি কেউ বেশি কাছে কারো থাকে, চায় না অন্য কেউ কাছে ফিরুক। ওনার জন্য কথাটা সত্য কিনা আমি জানি না, তবে এটা একটা হিউম্যান সাইকোলজি। আর ক্ষমতার কাছে তো সবাই থাকতে চায়। আচ্ছা, আচ্ছা। আমি সেখানে এরকম বলা হচ্ছে যে যে আমার মনে হয় না এই খবরটিকে এত গুরুত্ব না, দেওয়ার কিছু একটু আছে, শুনতে চাই, বিশেষ করে। গুরুত্ব দিতে চাই না, কিন্তু আপনাদের মধ্যে এটি নিয়ে কি আলোচনা আছে সেটি শোনাটা আসলে জরুরি, যদিও একটু পুরনো, তবুও এটা জানানো, মানে জানতে চাই যে 4-5 লাখ নেতাকর্মীদের নিয়ে যে ঢাকায় একটি কর্মসূচি হবার কথা ছিল 5ই আগস্টের আগের সময়টাতে, সেটি পোস্টপন, সেটি বাতিল করা হয় সেই কর্মসূচিটি, এবং সেটিও করা হয় সালমান এফ রহমানের মানে যে এই প্রশ্নটি আমার নির্দেশনায়। মনেও আছে। এবং সেটি যেখানে আমি রিপোর্টের কথা বলছি, আপনি আমাকে ক্ল্যারিফিকেশন দিন যতটা জানেন আপনি। তিনি শেখ রেহানাকে বলেন 30 তারিখে বলেন যে তিনি আসলে দ্রুত দেশে আসতে এবং এই বিষয়ে মানে এই বিষয়ে প্রস্তাবটা দিতে বা এটা নিশ্চিত করতে যেটা না হয়, এবং শেখ রেহানা নির্দেশনা দেন। তারপরেও নেতাকর্মীরা আসছিলেন, কিন্তু শেখ রেহানা তখন বেশ রাগান্বিত হয়ে বলেছেন যে যা বলেছি তাই করো, এটি হচ্ছে রিপোর্টের ভাষ্য। আসলে কি, এবং আমার এই প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা অনেকেই বলেছেন যে ওই সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল না, যে সেই কর্মসূচিটি বাতিল করা, যার কারণে আওয়ামী লীগ বিপাকে পড়েছে। আসলে বিষয়টা কি, এরকম কি কোনো পরিকল্পনা থেকে এরকম হয়েছে? বাস্তবতা হচ্ছে যে সে সময়ে ঢাকাতে কর্মী সমাবেশ করার কথা ছিল, পরবর্তীকালে কোনো কারণে, যেটি হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো, কারণ যে সময়টিতে বাতিল করা হয়েছে দেশের অবস্থা এমন ছিল যে নেতা কর্মীরা কিংবা নেতৃবৃন্দ সঠিকভাবে এখনো জানতে পারেনি কেন এটি বাতিল করা হলো। তবে একটি কথা আমি শুনেছি, সেটি হচ্ছে পার্টির উপর লেভেলে কথা ছিল, যদি দুই পক্ষ মুখোমুখি হয় প্রাণহানির আশঙ্কা আছে। এই কোমলমতি ছাত্র যারা আন্দোলন করছে তাদের সাথে সংঘর্ষ লিপ্ত হওয়ার কোনো ইচ্ছা সেই অর্থে আওয়ামী লীগের ছিল না বড় ধরনের। সুতরাং তারা মনে করেছে যে এই ছাত্রদের আন্দোলন দিয়ে তো আর সরকার পরিবর্তন হবে না, সুতরাং অযথা প্রাণ ক্ষয় করে লাভ কি, এইটুকু আমি জানি। আর বাকি যেটুকু পড়লেন, এটা ভবিষ্যতে মানুষ নিশ্চয়ই রিসার্চ করে বের করবে, তথ্য অনুসন্ধান করে বের করবে। কারো পক্ষে না জেনে বা কম জেনে সে ব্যাপারে মন্তব্য করাটা ঠিক হবে না। আচ্ছা,
আপনাদের কি মানে আওয়ামী লীগের কোনো অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ছিল কোনো বিশেষ ব্যক্তি হিসেবে যদি নাও বলেন, যেমন সেনা প্রধানের ক্ষেত্রে মোটামুটি এক বাক্যে আমি একটু আগেও বলছিলাম, আপনিও বলছিলেন যে তিনি ব্যর্থ হয়েছেন, এটি আপনি বলতে পারেন, কিন্তু আপনি অভিযোগটা এভাবে করতে চান না, কিন্তু আপনাদের একদম সরাসরি অভিযোগ করেছেন, অনেকেই আমার অনুষ্ঠানেও এসে করেছেন সেনা প্রধানের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের ভেতরেও এরকম কোনো, আপনি চেষ্টা করছেন যে আমি যাতে সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগটি না একটু না সেনা পাকা প্রধানের করি। বিষয়টা বাদ দিয়েই বলছি, আওয়ামী লীগের ভেতরে কি কোনো মানে ইয়ে ছিল কিনা, বিট্রেয়ার ছিল কিনা যারা আসলে বিশ্বাসঘাতকতা করেছে? আসলে 15টি মাস চলে গেছে, এখনো কিন্তু এই ধরনের কোনো কথা আমরা শুনিনি চন্দন নন্দী রিপোর্ট ছাড়া। তবে আমি মনে করি যে চন্দন নন্দী যেহেতু রিপোর্টটি করেছেন, সেটাকে আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত হতেই পারে, পার্টির পক্ষ থেকে হতেই পারে, এবং তারা যদি অভিযুক্ত না হন তাদেরকে এই ধরনের কলঙ্ক নিয়ে কেন থাকতে হবে, সেটাও তো আসলে উচিত নয়। জি, জি, অনেক ধন্যবাদ। আসি এবার একটু যে সজীব অজের জয়ের মানে তার ইন্টারভিউ দিয়ে শুরু করেছিলাম, যে তিনি বলেছেন ইনিশিয়াল কিছু ভুল ছিল, মিস্টেক শব্দটি ওখানে ব্যবহার করা হয়েছে এপির সাথে যে সাক্ষাৎকারে। এই প্রশ্নটি আপনাদের কাছে অনেকবার জিজ্ঞাসিত হয়েছে যে আসলে কি ভুল ছিল, আপনারা আসলে তার এই বক্তব্য থেকে কি মনে করেন, কি কি ভুল ছিল বা কোন ভুলের কথা তিনি বলছেন? এইটা অবশ্য উনি কোন ভুল স্পেসিফিকলি বলতে চেয়েছেন সেটা না বললেও অবশ্যই ভুল ছিল। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই যারা দুর্নীতিতে, কেউ কেউ না তো করেছে, যদিও আওয়ামী লীগের নাম করা হয়, কিন্তু আওয়ামী লীগের এই 7-8 কোটি নেতাকর্মী তো আর দুর্নীতির সাথে জড়িত ছিল না, অনাচারের সাথে জড়িত ছিল না, কেউ না কেউ ছিল। সুতরাং সেগুলোর ব্যাপারে অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। সেই সময়টিতে যে নামগুলো সবসময় সামনে এসছে, সালমান এফ রহমানের কথা বলেছেন আপনি, শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলেছেন, সেই নামগুলো সামনে আসাতে অন্তত তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। এতে জনগণ কিন্তু সন্তুষ্ট হতো। জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা, হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল। কিংবা আমাদের ওই যে বিভিন্ন ছোটখাটো সরকারি কর্মচারীর বাসায়, কিংবা সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় বেরোচ্ছিল সেই মুহূর্তে, এতে আসলে তাদেরকে যদি সরাসরি বিচারের আওতায় আনা যেত, অন্যায়, ঘুষ, দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বিভিন্ন রকম, কিন্তু সেটা যদি তাদেরকে বিচারের আওতায় আনা যায় তাহলে সেই দেশের জনগণ সন্তুষ্ট থাকে। আমরা হয়তো কিছু লোককে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছি সেই সময়টিতে, এবং তার জন্যই হয়তোবা আমাদের ব্যাপারে সেই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের জনপ্রিয়তা অনেক কম ছিল, যেটা ডক্টর ইউনূসের বিভিন্ন ভুল, অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে জনগণ ভুল বুঝতে পেরে আবারও ভালো আছি শব্দটি ব্যবহার করছে। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে, গত 15 বছরের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি, সেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবাই বুঝতে পারছে। সুতরাং আমরা যে ভুলগুলো করেছি, অবশ্যই ভুল হলে ভুলের জন্য শাস্তি পেতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এদিকে শাস্তিটি আসলে আসলে ভুল মানে আওয়ামী আওয়ামী লীগের লীগের জনপ্রিয়তা নিয়ে একটু কথা বলবো, আওয়ামী লীগের ভোটার যদি বেড়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু এটা কি ভুল নাকি এখানে কোনো ডিলিংস ছিল? যদি বলি এস আলম, যদি বলি সালমান এফ রহমান, তাদের এই বিষয়গুলো কি শুধুমাত্র ভুল হয়ে গেছে নাকি এখানে কোনো ডিলিংস ছিল, যেটি শোনা যায় আর কি? আহ, আবারও শোনা কথায় আমি এখন আসলে কিভাবে বিশ্বাস বলবো, করতে পারি না। আমি তো আর জানি তবে না কে কি হ্যাঁ, করছেন, হ্যাঁ, আপনিও জানেন আপনিও না, কিন্তু জানেন না, আমাদেরকে পারসেপশন আমিও শুনতে জানি হয়, না, তথ্য আপনিও নিতে হয়। জানেন না। পারসেপশন ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এবং তথ্যও পাবলিক নিতে হয়, তথ্যটাও পারসেপশনে, শুনি আসলে। না না, পাবলিক পারসেপশন সম্বন্ধে যদি বলেন, হ্যাঁ পাবলিক পারসেপশন কিন্তু সত্য হোক মিথ্যা হোক ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা পাবলিক পারসেপশন যদি তৈরি হয়ে যায়, যার বিরুদ্ধে তৈরি হয়ে যায়, যদি নেগেটিভ হয়, তার পক্ষে টিকে থাকাটা খুব কঠিন হয়ে যায়। এটা বাংলাদেশের বিভিন্ন সরকারের পক্ষে দেখা গেছে বিভিন্ন সময়ে। এই পাবলিক পারসেপশন কিন্তু আইনের ধাক্কায় আবার টিকবে না, কারণ আইন, প্রমাণ এবং সেইগুলো সাক্ষী, এগুলো দিয়ে
তারা বিচার বিবেচনা করবে, তারা পাবলিক পারসেপশনকে মানে কোনো খুবই দুঃখজনক বিষয়, বিচারিক আইনের আদালতে দিকে কোনো যায়েন না আপনি, কারণ আইনের সরকার পতনের সাথে সাথে আইনের ধাক্কাটা অন্যের উপরে গিয়ে পড়ে। এখন আপনাদের উপর, আপনারা ক্ষমতায় যখন ছিলেন তখন আরেকজনের উপর, তার আগে আরেকজনের উপর ছিল। অতএব আইনের ধাক্কার কথাটা না বলে সেই জায়গাটাই যদি বলেন যে আসলে এই অবস্থাটার কি পরিবর্তন হওয়া উচিত না? অবশ্যই উচিত, আশা তো ছিল সেরকমই। অবশ্যই উচিত। তাই যদি হয়ে থাকে, ডক্টর ইউনূস যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশে দুর্নীতি মুক্ত করার জন্য যে আশার বাণী শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে সেই প্রখ্যাত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে, তার আমলে তো সেগুলো আরো বেশি হচ্ছে এবং সেগুলো প্রমাণিত। আমরা আমরা প্রমাণ পাচ্ছি একটার পর একটা। তাই যদি হয়ে থাকে, তাহলে সরকার পরিবর্তনের কি প্রয়োজন ছিল? কি জন্য আওয়ামী লীগ সরকারকে সরে যেতে হবে? কেন জনগণকে আওয়ামী লীগ সরকারের সময় যেটুকু সাফার করতে হয়েছে, কিছুটা হলেও করতে হয়েছে, তার চেয়ে অধিক সাফার এখন করতে হবে? ডক্টর ইউনূসকেও একইভাবে সরে যেতে হবে যদি সে খুব তাড়াতাড়ি নির্বাচন না দিয়ে সরে যায়। জি, সে খুব তাড়াতাড়ি মনে নির্বাচন রাখবেন, দিলেও ওই যে ওখানে আবার আসছিলাম যে তারপরে তার আপনাদের জনসমর্থন বেড়েছে, সেটির কথা। কিন্তু ডক্টর ইউনূসের ব্যর্থতা নিয়ে কথা বলছে এখন তার সমর্থকরাই, তারা যাদেরকে তারা তারা মানে ডক্টর ইউনূস বলেছিলেন তার নিয়োগকর্তা, তারাই বলছেন যে তিনি ব্যর্থ, তিনি বিশ্বাস ভঙ্গ করেছেন, এরকম অনেক কথা এখন আসছে। অতএব ওই প্রসঙ্গটা আলোচনার বাইরে রেখেই আমি আসলে যেই প্রশ্নটা করছিলাম যে ডিলিংস ছিল কিনা এস আলমের সাথে, এস আলম কেন এত সুবিধা পেলেন, কেন সালমান এফ রহমানের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে কার না? সাথে ডিলিং ছিল? হ্যাঁ, কার সাথে? আমি জানি না, আপনার কাছ থেকে জিজ্ঞাসা করছি, আপনি কিছু যেহেতু জেনে থাকলে জানেন বলুন। না, না এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। পাবলিক পারসেপশন অনেক কিছু আছে, কিন্তু পাবলিক পারসেপশন নিয়ে আসলে কথা বলাটা যৌক্তিক না, এটা অন্যায়ভাবে কাউকে দোষারোপ করা হবে। হুম, আচ্ছা। মানে রাতারাতি তার নাগরিকত্ব পরিবর্তন হয়ে যায়, মানে বাংলাদেশি নাগরিকত্ব তিনি ছড়াতে চান, সেটা চলে যায়। আর না, না, আপনিও বলছিলেন যেটি তিনি আদালত কিন্তু থেকে তার তদন্ত বন্ধ তিনি হয়ে কিন্তু যায়। নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার ছেড়ে করেছেন, দিয়েছেন, এক্স্যাক্টলি। প্রত্যাহার করেছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নয়। না, তিনি কিন্তু আওয়ামী লীগ আগে সরকার। থেকে, হ্যাঁ, সেটা আমরা জানতাম না, আমরা পরে জেনেছি হুম, সেটা। এবং তিনি সেটা বলেছেন যে তিনি বাংলাদেশের নাগরিক না, তিনি অন্য দেশের নাগরিক, এটা সেটাই। বলেছেন উনি। এই প্রত্যাহারের এবং তিনি সেই পর্বটাও একটা নাগরিক একটা হিসাবে, প্রসেস আছে, সেটি রাতারাতি হয়ে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধান থাকে এটার মধ্যে। না, সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো তত্ত্বাবধান নেই এর সাথে। যদি কেউ বিদেশি নাগরিক হতে চায়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি দায় দায়িত্ব আছে? বিদেশি নাগরিক হতে না, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করতে হলে হ্যাঁ, হয়তো জানাতে হয়, হ্যাঁ হয়তো জানতে হয়, সেটা সেখানে হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ইনভলভ হতে হয়। বেশ কয়েকজনই করেছে বলে শুনেছি। যাই হোক, মানে একে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রাতারাতি করে দিচ্ছে, এদিকে আদালতেও হচ্ছে, মানে বিচারগুলোতে এত হয়ে যাচ্ছে বলে হচ্ছে টাকা এরকম কথা কথা। বলে, জি, যাই হোক, টাকা আপনি এই কথা বলে। বিষয়ে বলছেন যে আপনি খুব বেশি জানেন না। আপনি যে বলছিলেন যে আওয়ামী লীগের জনসমর্থন এখন যে কোনো সময়ের চেয়ে বেড়েছে, আহ, এই যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, যেটি হওয়ার কথা বলছেন বারবার, যদি হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা আসলে কি করবে? এখন তাদের হাতে তো আওয়ামী লীগ নাই, কাকে ভোট দেবে? এখন তাদের হাতে আওয়ামী লীগ নেই, ফেব্রুয়ারি আসতে তো আরো 4 মাস বাকি। 3 মাস। এমন ঘটনা, উম, কারণ ফেব্রুয়ারির নভেম্বর প্রথমার্ধে ভোট ডিসেম্বর, হয়ে যাবে। হ্যাঁ আমাদের 6 সপ্তাহ সময় আছে, আসলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা হয়ে যাবে, এবং তফসিল ঘোষণা হলে তারপর নির্বাচন হবে 45 দিনের মধ্যে সম্ভবত। ইউজুয়ালি বাংলাদেশে 45 দিন সময় নেয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে। হুম। তো বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না, এতটা কনফার্ম আপনি কিভাবে হলেন? আর বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে, এটাই বা আপনি কনফার্ম কিভাবে হলেন? এখন যদি আপনি থিওরিটিক্যাল কথা বলেন, সেটা নিয়ে আলোচনা, আপনি বললেন আসতে পারবে না, আমি বললাম আসবে, কিন্তু বাস্তবতা আপনাকে চিন্তা করতে হবে। সেটা আমি একটু আগে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে, যদিও আওয়ামী লীগ বিপর্যস্ত অবস্থায় আছে এই মুহূর্তে, প্রকাশ্য নেতৃত্বের একান্তই অভাব, কিন্তু এই 76 বছরের পুরনো দলটি, যার শিকড় বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম মহল্লায়, প্রত্যেকটি এলাকায়, কমপক্ষে বাংলাদেশ সবচেয়ে খারাপ সময়টিতে, বঙ্গবন্ধু হত্যার 4 বছর পরে যে জিয়াউর রহমানের সময় সামরিক সরকারের সময় নির্বাচনটি হয়েছিল, তাতে 25 ভাগ ভোট পেয়েছিল, সবচেয়ে খারাপ সময়। এবং 2008 সনে, বাকি 3টি নির্বাচন বাদ দিলাম, 48 ভাগের বেশি ভোট পেয়েছে। লম্বা সময় ক্ষমতা থাকলে বাংলাদেশ জনগণের একটা ধারণা যে তারা সরকার বিরোধী হয়ে যায়,
সেই জন্য আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময় যে উন্নয়নগুলো করেছে, আওয়ামী লীগের সময় যে আইন শৃঙ্খলার পরিস্থিতি ছিল, মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল, দ্রব্যমূল্য বেড়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের জন্য বেতন শতভাগ বাড়ানো হয়েছে, সরকারি কর্মচারীদের ব্যবসা বাণিজ্যের সুবিধা পেয়েছে, মানুষ অন্তত, মিথ্যা মামলা হয়েছে কিছু কিন্তু আদালতের যে জামিন পেয়েছে, মানুষের চাঁদাবাজির কবলে পড়ে নাই। এই সমস্ত কারণে মানুষ দেখেছে যে 54 বছরের ইতিহাসে যতগুলো সরকার এসছে তার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে ভালোভাবে দেশ চালাতে পারে। এবং ভবিষ্যৎ যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা আরো বেশি আশা করছে, যেহেতু ভুল থেকে আওয়ামী লীগ শিক্ষা পেয়েছে একটা, সেহেতু তারা আরো ভালোভাবে দেশ চালাবে। জি। এই কিন্তু জন্যই আওয়ামী লীগের কিন্তু জনপ্রিয়তা দিন সাবেক দিন বাড়ছে। প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়াল বক্তব্যে বলছেন এখন উন্নয়ন বাদ, এরপরে ক্ষমতায় যেতে পারলে শুধু গ্রামের মানুষের ভাত খাওয়ার ব্যবস্থা করবেন, আর সব বিচার হবে আর সংস্কার হবে। এখান থেকে আসলে মানুষ কি আশা করতে পারে? বিচার তো উনি বলেছেন বিচার হবে এবং সংস্কার হবে, আমি কথাটি মানে শুনিনি আসলে। সংস্কারটা আর একটা আলোচনায় বলেছিলেন, এরপর থেকে শুধু বিচার হবে, আর তার আগে একটা আলোচনায় বলেছেন সংস্কার করবেন তিনি। ঠিক আছে, বিচার ব্যবস্থা আমি তো আগেই বলেছি, যে কোনো সরকারের সময় কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার হওয়া দরকার। আহ, কোনো দল মত নির্বিশেষে, যে কোনো সরকারের সময়। উনি সঠিক কথাটি বলেছেন। আর দ্বিতীয়, যদি সংস্কারের কথা বলে থাকেন, সংস্কার তো কিছুটা প্রয়োজন আছে। আমাদের সময় যে কিছু কিছু অনিয়ম হয়েছে, সেগুলো দূর করে আরো শুদ্ধভাবে চালানোর জন্য অবশ্যই সরকারের প্রয়োজন আছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কোথাও তো থেমে থাকবে না, চলতেই থাকবে। সুতরাং সেটি হয়তো তিনি বলেছেন, যদিও আমি শুনিনি, ওই বক্তৃতাটি হয়তো মিস করে গেছি। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ যে থাকবেন আমি এত নিশ্চিত হই কি করে? আমি আসলে নিশ্চিত না, নির্বাচন হবে কিনা সেটি নিয়ে অনেক অনিশ্চয়তা আছে। কিন্তু মানে যেই এখন যে অবস্থা, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ, নিবন্ধনও বাতিল হয়ে আছে, তাহলে আওয়ামী লীগ থাকবে কি করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়? আপনি যদি আজ থেকে 15 মাস আগের কথা চিন্তা করে দেখেন, তখন কিন্তু আওয়ামী লীগ ঘর হতে বের হতে পারতো না। কোটি কোটি জনগণ দেশের বাইরে ছিল, এখনো আছে, ঘরে ঘুমাতে পারে না। বিএনপির অত্যাচারে, জামাতের অত্যাচারে, এনসিপির অত্যাচারে, পুলিশের অত্যাচারে, বিভিন্ন সামরিক বাহিনীর অত্যাচারে তার আর ফিরতে পারে না। তারপরও কিন্তু আওয়ামী লীগের ছোট ছোট মিছিল হচ্ছে। গত 24শে সেপ্টেম্বর একটা মিছিল থেকে সরকারি ভাষ্য মতে 244 জনকে গ্রেফতার করা হয়েছে। বলেন তো দেখি, যে দিনটিতে একটি জায়গা থেকে একটি শহর থেকে 244 জনকে গ্রেফতার করা হয়, তাহলে কতজন জনসংখ্যা সেখানে মিছিল করার জন্য উপস্থিত ছিল? মিছিলটা হয়নি আমি জানি, কিন্তু কতজন উপস্থিত ছিল? এবং এই যে গত হ্যাঁ, চব্বিশ আওয়ামী লীগের তারিখে যে, মিছিল বড় হচ্ছে, সংখ্যায় বাড়ছে বা আকারেও বাড়ছে, সেটি দেখা যাচ্ছে। আপনি কি অগাস্ট 2024-এ আওয়ামী লীগের কোনো মিছিল দেখেছেন? সেপ্টেম্বরে দেখেছেন? অক্টোবরে দেখেছেন? দেখেননি কিন্তু। অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এবং আমি আশা করছি আগামী কয়েকদিন, কয়েক সপ্তাহ পরিবর্তনটি এই আরো আশার দ্রুত ভিত্তিটা ঘটবে। কি? মানে আপনারা কি করছেন বাংলাদেশের জনগণ, প্র্যাকটিক্যালি যে এখন আশা করছেন? বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক বন্ধু, এই দুটোই হচ্ছে আশার ভিত্তি। আন্তর্জাতিক বন্ধু এখন আপনাদের কারা? মানে যেমন ধরেন, আমি যখন আপনারা 24-এ নির্বাচনের আগে আগে অনেক শুনতাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন। এখন আসলে তারা নির্বাচনের কথা খুব একটা বলে না, আর যখন বলেছে তখন ইনক্লুসিভ শব্দটার কথা আর কখনো খুব একটা আসে না তাদের কথায়। আর কারা আপনাদের বন্ধু? তাদের কথা তাদের হচ্ছে না। কেউ কেউ, না, কেউ কেউ, কোন কোন অ্যাম্বাসেডর, বাংলাদেশে যারা হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর হয়ে আসেন, তাদের লেভেলটা হচ্ছে, যদিও তারা সেই দেশে ওই দেশের সর্বোচ্চ কর্মকর্তা, কিন্তু ইউরোপ, আমেরিকায় বা ইন্ডিয়া বা বড় বড় দেশে যে অ্যাম্বাসেডর আসেন, তাদের তুলনায় তাদের লেভেলটা কিন্তু অনেক নিচু, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং তারা যে কথা বলেছেন, 2 জন বা 3 জন এই কথাটি বলেছেন, কিন্তু 2বার, 3 জন, 3 জন সম্ভবত ইউএন এর একজন বলেছেন, ফ্রান্সের একজন বলেছেন, এবং আরো একজন বলেছেন। কিন্তু তারা কিন্তু তাদের ভাষা এখন পরিবর্তন করছে, যখন দেখছে ডক্টর ইউনূস খুব ভালো চালাতে পারছে না। কথা দিয়েছিল সেন্ট মার্টিন দিয়ে দিবে, দিতে পারছে না। কথা ছিল সামরিক করিডোর দিবে, সেটি হচ্ছে না। পোর্ট দিতে যে ধাক্কা খাচ্ছে, তখন তারা চিন্তা করে দেখছে এদেশে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং তারা যখন দেখছে ডক্টর ইউনূসের উপর থেকে তাদের যারা এমপ্লয়ের, তারাই মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এই লোকটি গ্রামীণ ব্যাংক ছাড়া আর চোপড়া গ্রামের কয়েকজন উপদেষ্টা ছাড়া তার সাথে আর কেউ নেই। সুতরাং এই অজনপ্রিয়
এবং অসমর্থ এবং অথর্ব সরকারকে তারা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। গত ও, 3 মাসের আগে মধ্যে যেমন কিন্তু কোনোদিন, আপনাদেরকে সরিয়ে দেওয়ার না চেষ্টা না, করছিল, এখন গত 3 মাসের মধ্যে কিন্তু আপনি শোনেননি কেউ বলেছে ফ্রি ফেয়ার ইলেকশন, ইনক্লুশনটা বাদ দিয়ে কারোর মুখ থেকে শুনেনি। এটা 3 মাসের আগে শুনেছেন, এই 3 মাসের মধ্যে কিন্তু আপনি শোনেননি। নিশ্চয়ই খেয়াল করে দেখবেন। না, ৩ মাসের মধ্যে কেউ, মানে ৩ মাসের মধ্যে হ্যাঁ অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে। এমনকি জাতিসংঘের সেই রিপোর্টটিতেও মানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, যে রিপোর্টটি আপনারা প্রত্যাখ্যান করেন। আপনি বলছিলেন যে আপনাদের আন্তর্জাতিক বন্ধু হচ্ছে যারা আসলে তখন আপনাদেরকে সরিয়ে দেওয়ার পেছনে কাজ করেছে, এখন ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে। না, ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে, আওয়ামী লীগ তাদের সাথে আসলে চলাচল করে না। তাহলে আপনাদের আওয়ামী লীগ বন্ধু কারা? তাদের সাথেই যায় যারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়, বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে দেখতে চায়। বাংলাদেশে কারো কাছে, বাংলাদেশের একটু কারো কাছে করদ দিয়ে কিংবা বাংলাদেশে একটু কারো কাছে হস্তান্তর করে যারা ক্ষমতায় থাকতে চায়, তাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নেই। আওয়ামী লীগের সম্পর্ক আছে যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায়, তাদের আওয়ামী লীগ যে ক্ষমতায় আসতে হবে সেটা কিন্তু আমি বলিনি। হুম। আমি বলেছি গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে ফিরতে হুম। আওয়ামী লীগকে প্রয়োজন আছে, সেই প্রয়োজনের কথা চিন্তা করেই তারা কিন্তু আওয়ামী লীগের সাথে তাহলে সম্পর্ক এই রাখছে। মুহূর্তে আওয়ামী লীগের আন্তর্জাতিক বন্ধু কারা? এটা কি আর নাম দিয়ে বলা যাবে? যে কোনো দেশে, এমনকি বাংলাদেশেও, আপনি আপনার কথা, আমাদের দেশের কথা চিন্তা করে দেখেন, আমাদের দেশেও কিন্তু কেউ আমেরিকার সাথে সম্পর্ক রাখে, কেউ রাশিয়ার সাথে সম্পর্ক রাখে, কেউ চীনের সাথে সম্পর্ক রাখে। তার অর্থ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি দেশেই এমন কেউ আছেন যাদের, যারা কারো কারোর সাথে সম্পর্ক রাখেন, অন্যের সাথে সম্পর্ক রাখেন। সুতরাং কোনো দেশ উল্লেখ না করে এটা বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক লবিটি আরো শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এ কারণে তারা বুঝতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই যে কারণ আন্তর্জাতিক লবিটি সংখ্যাগরিষ্ঠ, শক্তিশালী হচ্ছে, এর জন্য আপনারাও কাজ করছেন, আপনারা বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স করছেন বা মানবাধিকার বিষয়ক বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে আপনারা বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন। এর জন্য যে অর্থায়ন, এটি আপনারা কোথা থেকে? এখন আপনারা তখন খুব বিপর্যস্ত অবস্থায় আছেন, অনেকেই পালিয়ে আছেন দেশ ছেড়ে। সেখানে আসলে এই অর্থায়নটা কিভাবে হচ্ছে? কারণ মাঝখানে একটা খবর এটা এসেছিল যে এস আলম গিয়ে, যদিও সেই খবরের ওই যে শোনা কথাই, এস আলম ২৫০০ কোটি টাকা দিয়েছেন, আরও টাকা দেবেন, মনে হয় ৪,৫০০ কোটি টাকা দেবেন আওয়ামী লীগ এই অবস্থা থেকে পুনরুদ্ধারে, সেরকম একটা কথা শোনা গিয়েছে। আমরা আগে শুনতাম যে পলিটিক্যাল লিডাররা কান কথা খুব বিশ্বাস করে। এখন দেখছি যারা উপস্থাপনা করে তারা কান কথা ছাড়া কথাই ভাই, বলতে পারে না। কথা তো যাই হোক, কান এখন আমি কথাই যে হবে কথা, না, কথা তো কানেই শুনবো না আমি। না, শুনবেন কিন্তু তার ভিত্তিটা, ভিত্তিটার জন্যই প্রশ্ন তার আপনার কাছে, আপনি ভিত্তি তা আমাকে তা তা- জানান। তা- না না, তা আপনাকে জানতে হবে যে এস আলমের সাথে ওই সময়টিতে অনুসন্ধানী রিপোর্ট করুন আপনি, কাউকে পাঠান, কিংবা কোনো একটা, আপনি এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোন মিডিয়াতে এই খবরটি পেয়েছেন? আমরা যদি ফেসবুক দেখে পাগল হয়ে যাই তাহলে তো আওয়ামী লীগ কালকেই দেশে ফিরে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের পূর্বতন সরকার আবার প্রতিষ্ঠিত হচ্ছে, কিংবা ডক্টর ইউনূস গত রাতে দেশ ছেড়ে পালিয়েছেন। এইসব খবর তো অহরহ দেখছি। সুতরাং এই কান কথায় বিশ্বাস করা, কান কথা শুনে সেইটা আবার আলোচনা করা, এটা আসলে সত্যিকার অর্থে আচ্ছা, তাহলে প্রাসঙ্গিক আপনি নয়। যদি এই কথাটা মানে না বলেন, আমরা আসলে কান কথার কিছু জাস্টিফিকেশন খোঁজার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা যারা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা বা ভেতরের খবর কিছু জানেন, নিজেদের মধ্যে যোগাযোগ থাকে, তারা যেন কান কথাগুলোকে স্পষ্ট করেন। এই কারণে বিবৃতি আকারে না বলে প্রশ্ন আকারে জিজ্ঞাসা করি। আম, যেটি প্রত্যেকটি কথার তো বিবৃতি আসলে দেওয়া যাবে না। কোথায় কি ঘটছে অথবা ঘটেইনি, প্রতিদিন যদি আওয়ামী লীগকে এই কাজে বিবৃতি দিতে হয় তাহলে আওয়ামী লীগকে তো টিকে থাকাই সম্ভব হবে না। সারাদিন বিবৃতি নেই, নিউজ পেপার খুঁজতে হবে, ফেসবুক খুঁজতে হবে, আর একটা করে বিবৃতি দিতে হবে। আচ্ছা, তাহলে এটা তাহলে তো বাদ দিয়ে আপনার আপনাদের কয়দিন পর অর্থের বলবেন উৎস যে কি? তাহলে আওয়ামী এই লীগ, যে কর্মসূচিগুলো চালাচ্ছেন, অর্থের উৎসটা কিভাবে হচ্ছে? যেমন একটু বলুন। মানে ধরুন, এই যে আমি জিজ্ঞাসা করছিলাম, আপনারা বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স করছেন বা এই যে একটা লবিংও করতে হচ্ছে, আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে হচ্ছে, সেটার জন্য তো মানে বা আওয়ামী লীগের তৎপরতা চালানোর জন্য তো বাংলাদেশ অর্থ করছে। আওয়ামী লীগের জন্য আপনি দেখেন লন্ডনে একটা কিন্তু বিরাট সমাবেশ হয়েছে। প্রায় 5,000 লোক ট্রাফালগার স্কোয়ার থেকে পার্লামেন্ট, হাউস অফ কমন্স পর্যন্ত পৌঁছে গেছে। এটা বিরাট আলোড়ন তুলেছে ইউরোপে। এই টাকাটা এসছে থেকে এসছে হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের
আওয়ামী লীগের নেতা কর্মীরা ডোনেট করেছে, তারা বাস ভাড়া করে এসছে, নিজের খাবারটা নিজেরা নিয়ে এসছে, ব্যানারটা তারা নিজেরা তৈরি করেছে। আর যারা একটু ভালো অবস্থায় আছে তারা 200, 500, 1000 পাউন্ড ডোনেশনে দিয়েছে। সুতরাং এই টাকাটা সেখান থেকে উঠে আসছে। আপনি দেখুন আমেরিকায় তো দেখতেই পাচ্ছেন, ওইটা করার জন্য তো আর কোনো টাকার প্রয়োজন হয় না। কিংবা আমি আমার এলাকার এমপির সাথে দেখা করব, হুম। আমি বলতে বোঝাচ্ছি যে বিদেশের কেউ কারো এমপির সাথে দেখা করবে, কিংবা জেনেভাতে যারা আছে তারা আমাদের কোনো একটা মিটিং করবে, এর জন্য আসলে খুব বেশি টাকার প্রয়োজন হয় সেটা কিন্তু আসলে না। এবং আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এত বেশি যে তারা কিছুটা সাহায্য করলেই এটা কিন্তু হয়ে যায়। জি। মানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই তো এখন অনেকেই আছেন যারা কোনো রকমের জীবন নিয়ে পালিয়েছেন বা দেশের বাইরে নিজেরাই বিপর্যস্ত অবস্থায় আছেন বলে অনেকেই বলেন, আবার অনেকে অবশ্য বলেন যে তারা বিলাসী জীবনযাপন করছেন। মানে আপনি আপনার যেটা আগের কথাটুকু সত্যি, যে যারা দেশ ছেড়ে পালিয়েছে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গ বা কলকাতায় আছে, দুই একজনের কথা বলতে পারবো না, তবে অধিকাংশ, বিশেষ করে যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগেরও, তারা একটু কষ্টেই আছেন, কোনো সন্দেহ নেই, এটাই বাস্তবতা। জি। এবং এর ব্যাপারে আপনারা বিভিন্ন রিপোর্ট দেখতে থাকবেন, অনুসন্ধানী রিপোর্ট দেখতে থাকবেন, যে সত্যিকার অর্থেই তারা খুব একটা ভালো নেই অর্থনৈতিক ভাবে, এবং সামাজিক ভাবে তো নেই, আর মানসিক ভাবে তো তার মানে তারা চাঁদা দিচ্ছেন সত্যি তারা কথা যারা আসলে বিপদ। অর্থনৈতিকভাবে ভালো আছেন। হ্যাঁ, আমাদের তো পৃথিবীতে প্রায় 1.5 কোটি বাঙালি আছে, জি, তার জি, মধ্যে যদি ওই স্পষ্ট। 40%-ও নিয়ে আসে, আপনি সংখ্যা অনেক। স্পষ্ট করেছেন। আরেকটা একটু প্রশ্ন করি যে, ওই যে সেই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারের কথা বলছিলাম, সেখানে তিনি ওই যেখানে তিনি বলছেন যে ইনিশিয়াল মিস্টেকস ছিল কিছু। সেখানে তিনি বলছেন যে যেই 1400 নিহতের কথা জাতিসংঘের প্রতিবেদন সেটিকে তিনি আমলে নিচ্ছেন না বা সেটিকে তিনি অস্বীকার করছেন। কিন্তু তিনি রেফার করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় যে 800 জনের মতো এই সংখ্যাকে, মানে এই সংখ্যার দায় কি স্বীকার করছে আওয়ামী লীগ? মানে 800 জনের মতো না, প্রথমে সেটিকে আসি। আমলে নিচ্ছে, হ্যাঁ। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন ফেব্রুয়ারির 12 তারিখে যে রিপোর্টটি প্রকাশ করেছে এবছরে, তাতে তারা উল্লেখ করেছে অ্যাবাউট 1400। হুম। আমি তাদের অফিসে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছি, হোয়ার ডিড ইউ গেট দিস নাম্বার, 1400 ইজ এ বিগ নাম্বার। তারা বলেছে যে এইটা তারা পেয়েছে ডিফারেন্ট সোর্স থেকে। আমি তখন বলেছি, তোমরা কি সেই নামের লিস্টটা দিতে পারবে? তারা সে ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। আপনি যদি বাংলাদেশের একটু স্বাস্থ্য এটা জিজ্ঞাসা করি, মন্ত্রণালয়ের, কেন দিতে পারবে না? অপারগতার কারণ কি? সংযুক্তি আটকে গেল। তাতে প্রথমে করেছিল 834 জন, পরবর্তীতে তারা এর সাথে 10 জন, না সরি 8 জন যোগ করেছে। 8 জন যোগ করে এটা করেছিল 842 জন, এবং পরবর্তী তারা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 10 জনকে বাদ দিয়েছে, অর্থাৎ আবার 830, 34, 32 রইল। পরবর্তীকালে প্রথম আলো রিপোর্টে যদি দেখে থাকেন, ওইখান থেকে আরো 52 জনকে বাদ দেওয়া হয়েছে, কারণ কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে 830 জন থেকে 50 জন বাদ দিলে থাকে হচ্ছে 780 জন। এবং এই 780 জনের মধ্যেও জামাতে ইসলাম 10 ভলিউমের একটা বই বের করেছে এই জুলাই অগাস্টে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য। তাহলে তাদের সংখ্যাটি হচ্ছে 691 জন। ঠিক আছে, 691 জন। তাহলে তারিখটি কবে? তারিখটি হচ্ছে 15ই অগাস্ট পর্যন্ত কিন্তু জাতিসংঘের রিপোর্টটি। হুম। তাহলে 15ই অগাস্টে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা বলছে সেটা অবশ্য জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন। জুলাই আগস্টে আন্দোলন তারা বলেছে যে ওই সময় যারা হয়েছে তাদের নামের লিস্টে এসে তারা কিন্তু কোনো তারিখ উল্লেখ করেনি। এবং 15ই অগাস্টে পর্যন্ত তারা করেছে। জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 5ই অগাস্ট, সত্যি তো? হুম। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 5ই অগাস্ট দুপুর পর্যন্ত। তারপরে 3 দিন বা আড়াই দিন কোন সরকার ক্ষমতায় ছিল না, আর্মি ক্ষমতায় ছিল। আর্মির চিফ নিজে বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম জনগণের জানমালের নিরাপত্তার। তারপরে 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ক্ষমতায় ছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই যে এই 5 থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত 10 দিন, এই 10 দিনে অন্তত 400-রও বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ। তো এই 400কে এর সাথে যোগ করে 691 বলেন বা 780 জন। হ্যাঁ, এখন কথা বলতে পারেন, তারপর তো 400 থাকে সংখ্যাটি, এর দায় দায়িত্ব আওয়ামী লীগ নেবে কিনা?
অবশ্যই আওয়ামী লীগ যদি চাষরি তার ক্ষমতাকালীন সময়ে কাউকে অপঘাতে মৃত্যুবরণ করতে হয়, তাহলে ডক্টর ইউনূসকে বাকি 400 বা 430 জনের দায় দায়িত্ব নিতে হবে। এবং এটা যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, ওই হত্যাকাণ্ডগুলোও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আপনাকে ডেট গুলো ক্লিয়ারলি বুঝতে হবে। জাতিসংঘ রিপোর্ট বলে সেটাকে চ্যালেঞ্জ করা যাবে না। গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স একটি ক্রিটিক্যাল অ্যানালাইসিস বের করেছে কানাডা থেকে। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই সময়টিতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা সহ, স্বাস্থ্য মন্ত্রণালয়টি সহ। এবং প্রশ্ন করা হয়েছে যে 5ই অগস্টের পর যারা মৃত্যুবরণ করেছে তাদের দায়িত্ব কেন আরেকজনের উপর চাপানো হচ্ছে। একদম বায়াস রিপোর্ট না। এবং আপনি যদি যে জাতিসংঘের রিপোর্টটির কথা বললেন, তার দ্বিতীয় পৃষ্ঠায় প্রথমেই লেখা আছে, ফার্স্ট লাইনটিতে লেখা আছে, দিস রিপোর্ট ওয়াজ নট পাবলিশড অ্যাকর্ডিং টু দ্য এডিটোরিয়াল পলিসি অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। অর্থাৎ সম্পাদকীয় নীতিমালা মানা হয়নি এটিতে। এটা স্পষ্টভাবে লেখা আছে, আপনি যদি বইটি পড়ে থাকেন, আমি পড়েছি পুরো বইটি। এবং দ্বিতীয় একটি লাইনে লেখা আছে, পৃথিবীর কোন দেশে বা অঞ্চলে এইটা কোনো আইনগতভাবে এইটা ব্যবহার করা যাবে না। অথচ আইসিটি টার্মিনালে তারা বারবার বলছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো ওই হিউম্যান রাইটস কমিশন রিপোর্টকে ফলো করে 1400 বলছে। 1400 শব্দটি জাতিসংঘ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এবং ওই তাকে সময় যখন কিন্তু আমি ইন্টারনেট একটু কানেকশন দুর্বল হয়ে গেছিল। আমি জিজ্ঞাসা করছিলাম যে জাতিসংঘের কাছে যখন আপনি গেলেন এবং বললেন যে 1400 জনের তালিকা দিতে, তারা অপারগতা প্রকাশ করলো, কেন কেন দিতে পারলো না? তারা বলেছে তারা ডিফারেন্ট সোর্স থেকে সংগ্রহ করেছে, এবং তারা এই ব্যাপারে আর কোনো কথা বলেনি। তাদের এবং কাছে কি তারা সেই যে তালিকাটা আছে? আছে? তাদের কাছে সম্ভবত তালিকাটি নেই। কারণ কি, আপনি একই এই নাম কথাটা কাকে 3বার এসছে। জিজ্ঞাসা করেছেন? ওনার নাম হচ্ছে রোরি মুনগোভেন। হি ইজ দ্য চিফ অফ এশিয়া প্যাসিফিক রিজিয়ন, এবং বাংলাদেশের যে অফিসটি এবং যে রিপোর্টটি বেরিয়েছে তার তত্ত্বাবধানে বের হয়েছে। আমি প্রকাশ্যে বলছি, হুম হুম। এটা গত 3 তারিখ সকাল 10টার সময় জেনেভাতে মিটিংটি হয়েছে। এবং তারা আরেকটি রিপোর্ট প্রকাশ করতে চেয়েছে। আমি বাংলাদেশের বর্তমান অবস্থা সম্বন্ধে তাদেরকে বলেছি, এবং বলার কারণে তিনি প্রথমে কিছুটা ডিনায়াল সিম্পটম ছিল। ওইখানে দেখা আছে রিভেঞ্জ অ্যাটাক, যে আওয়ামী লীগ যে অ্যাটাকটা করেছে সেটা হচ্ছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এন্ড অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস। কিন্তু যখন রিভেঞ্জ অ্যাটাক করা হলো, বিএনপি জামাত ছাত্ররা করলো, সেটাকে কিন্তু তারা সফটলি দেখানোর চেষ্টা করা হয়েছে রিভেঞ্জ অ্যাটাক বলে। ধরেন আমি কাউকে অ্যাটাক করেছি আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা অফকোর্স হিউম্যান রাইট ভায়োলেশন। কিন্তু আপনাকে অ্যাটাক করেছে, কিন্তু আপনার আত্মীয় স্বজন এসে আমার আত্মীয় স্বজন বা আমাকে অ্যাটাক করলো, সেটাকে তারা রিভেঞ্জ অ্যাটাক বলে উল্লেখ করেছে। এই রিপোর্টটিতে আগামী 29 তারিখে এটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে, অর্থাৎ আর 2 দিন পরে। রিপোর্টের একটা কপি আপনাকে পাঠাবো, আপনি দয়া করে রিপোর্টটি পড়বেন। এবার ওয়েবসাইটে পাওয়া যাবে globalcdg.org, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এবং দেখবেন ইউনাইটেড নেশনস এর রিপোর্টে কতটুকু ফাঁক রয়েছে, কতটুকু বায়াসনেস রয়েছে, এবং তারা মেথোডোলজি ফলো করে নাই, এবং তারা এভিডেন্স জোগাড় করে নাই। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, ডক্টর মিস্টার ভলকার টুর্ক, তিনি কিন্তু 3 তারিখে আর্মিকে ফোন করেছিলেন, এবং পরবর্তীকালে সেটা বায়াসনেসের পরিচয়। পরবর্তীকালে এই রিপোর্ট প্রকাশ করার আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে গেছেন। তাদের নিউট্রাল থাকা দরকার। আমরা মনে করি তাদেরকে অবশ্যই নিউট্রাল থাকা দরকার। যে অপরাধ করেছে, আওয়ামী লীগ অপরাধ করেছে, বাংলাদেশ সরকার আমাদের সঙ্গে অপরাধ করেছে, আমরা অপরাধী যতটুকু করেছি। কিন্তু তারা যদি সেটা কাউকে ফেভার করতে যে রিপোর্টটাকে সঠিকভাবে উপস্থাপন না করে, তাহলে এই রিপোর্টটি কিন্তু, ভবিষ্যৎ রিপোর্টগুলো কিন্তু তারা যে এখন যে রেসপেক্ট পায়, তারা যে গ্রহণযোগ্যতা আছে, সেটা কিন্তু কমে যাবে। এবং আমি মনে করি এই রিপোর্ট প্রকাশ করার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত, সে ভলকার টার্ক, তার তো পদত্যাগ করা উচিত, তার তো চলে যাওয়া উচিত। কারণ মানে সেই এটা প্রমাণিত যেটা বায়াস রিপোর্ট। রিপোর্টের সমালোচনা করতেই পারেন, কিন্তু আপনি বলছেন যে 400 না, জন। রিপোর্টের সমালোচনা আমি করছি না, আমি সংখ্যার সমালোচনা করছি। সংখ্যার সমালোচনা আমি করছেন। মিথ্যার তথ্যের সমালোচনা করছি, জি, আমি রিপোর্টের সংখ্যা সমালোচনা একদম করছি স্পষ্ট, না। একদম স্পষ্ট না, সেখানে আমি প্রশ্ন করছি না আসলে, যে সংখ্যার সমালোচনা করছেন। 1400 জনের তালিকা যেহেতু আমরাও দেখতে পাই নাই, যার কারণে আপনি বলছেন যে আপনি নিজে গিয়েছিলেন, নাম উল্লেখ করে বলছিলেন কার সাথে কথা বলেছেন, কিন্তু আপনিও দেখতে পারেন নাই সেই 1400 জনের তালিকা। অতএব প্রশ্ন তো করতেই পারি আমরা যে কারা আসলে সেই 1400 জন। কিন্তু যে 400 জন আপনি বলছেন যে এই বাদ ওই বাদ করে বাদ দিয়ে আপনি বলছেন যে এই সময় 400 জনের, তার জন্য আপনারা দায় আপনারা নিবেন বলছিলেন যে তাহলে ডক্টর আমি ইউনূসকে দায় 400 নিতে জন হবে। না, কিন্তু আমি আমি 400 জন না, যদি এরা 834 জন হয়ে থাকে কিংবা 691 জন হয়ে থাকে, যারা এর জন্য দায়ী তাদের দায় দায়িত্ব নিতে হবে।
যদি ওই ক্রাইম ট্রাইব্যুনালস হোক আর বাংলাদেশের ফৌজদারি আদালত হোক, তাদের দায় দায়িত্ব নিতে হবে, অবশ্যই নিতে হবে। এবং আইনগত ব্যবস্থা যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জি, সেখানে যে মানে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য লেথাল ওয়েপন ব্যবহারের, সেখানেই আসলে তো প্রশ্ন আসে যে প্রাণঘাতী অস্ত্র যাকে বলে, যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের, তাহলে কি মানে আপনারা মনে করেন যৌক্তিকভাবেই তাকেও বিচারের আওতায় আনা হচ্ছে? না, সেটা তো প্রমাণিত হবে আদালতে, কিন্তু আদালত যে আদালতের অবস্থায় প্রমাণ কি চলছে। আপনারা মেনে নেবেন? মানে আদালতের বিচার তো মানবেন, আগেই না না মানে না, বিচার আদালতের করে বিচার রেখেছেন। তখনই মানবো যখন আদালত সঠিকভাবে বিচার করে। যদি আপনি আদালতে আসামি পক্ষের যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি যদি হাসাহাসি করেন চিফ প্রসিকিউটরের সাথে, এবং তিনি যদি বলেন, একজন যদি আরেকজনকে বলেন, ভাই আপনি কেন হত্যা, মানে ফাঁসি দেওয়া হবে এই কথা বলে কেন বিচার চান, এই ধরনের যখন তারা অবস্থান করেন, তখন তো সেই কে যেন একজন বলছিল, ইউটিউবে দেখছিলাম, যে বিচারপতি জামাতের, প্রসিকিউটর জামাতের, আশপাশের আইনজীবী জামাতের। আপনাদের মনে আছে তাহলে নিশ্চয়ই, মানে আইনে যে কিভাবে কারণে সেটা বুঝতে পারছি। যুদ্ধাপরাধের বিচার নিয়েও এখন কথা বলা হয়, বা তখনও কথা বলা হতো, সেই স্কাইপ কেলেঙ্কারি, সেখানে স্কাইপের কথাবার্তা কিছুটা চলে আসলো, মানে এরকমই তখনও ছিল যে নিজেদের মধ্যে তখন কথোপকথন। কিন্তু তখন কিন্তু জামাতের পক্ষ থেকে দেশি এবং বিদেশি, এবং যে দেশি শিল্পী থেকে শুরু করে সবাই, তখন কিন্তু তারা ফাইট করেছে, তারা হেরে গেছে, কিন্তু তাদের কিন্তু আইনি পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়া হয়েছে। এই সময়টিতে কিন্তু সেটি হয়নি। কিন্তু এবং কারো বিচারপতি যদি পক্ষে ফেয়ার না সরকার থাকেন থেকে, তাহলে আর আইনি পূর্ণাঙ্গ সহায়তা কেমনে হয়? বিচারপতি ফেয়ার ছিলেন কিনা আপনাকে তো যুক্তিতর্কে সেইটা, আপনি কি মনে করেন জামাতে ইসলামের এই 30 লক্ষ শহীদের রক্তের সাথে কোনো সম্পর্ক নাই, হত্যার সাথে কোনো সম্পর্ক নাই? আপনি কি মনে করেন 2 লক্ষ ইতিহাস তো মা বলে বোনের আছে। সম্ভ্রম? ইতিহাস তো বলে আছে। তার জন্য কারা দায়ী? আজকে যদি জননেত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয় যে কোনো হত্যাকাণ্ডের জন্য, তাহলে সেই সময় 30 লক্ষ হত্যাকাণ্ডের জন্য সেই সময় নেতৃবৃন্দ দায়ী কিনা? সেই যুক্তিতে জি, অবশ্যই বলতে হবে অবশ্যই দায়ী, এবং তাদের বিচার হবে, এটাই স্বাভাবিক। তাহলে এরপরে এবং শেখ মহান হাসিনারও বিচার হবে, মুক্তিযুদ্ধের এটাই স্বাভাবিক। মহান মুক্তিযুদ্ধের সাথে আপনি কখনোই এই 24 কিংবা এর তুলনা না, করতে পারেন না। তুলনা না করলাম, তবে কিন্তু যদি তবে হত্যাকাণ্ড হয় একটা তখনও ব্যাপারে হত্যাকাণ্ড একটা হয়েছে। ব্যাপারে একটা ব্যাপারে কথা 30 বলতে লক্ষ পারেন, এখন হয়েছে ধরেন, সেটি হচ্ছে, আপনার সেই সংখ্যা তত্ত্বের অনেক গরমিল আছে, তবুও যদি আপনি বলছেন 400 যদি হয় তার জন্য, তাহলে আমি তার জন্য 400, বিচার হবে। আমি আসলে জানি না তো সংখ্যাটি হ্যাঁ কত, হ্যাঁ, ওই তো এক্সাক্ট গরমিল আছে সংখ্যাটি জানি সংখ্যা না কত। তত্ত্বে বলছিলাম। হ্যাঁ, সংখ্যায় গরমিল আছে। সুতরাং আমি তো প্রথম থেকেই বলে আসছি, যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো অপরাধী ব্যক্তি, যে কোনো গুণ, আপনি যে কথাগুলো শুনতে যাচ্ছেন যে তাদের বিচার হওয়া দরকার কিনা, আমি তো বলেছি স্বাধীনতা পরবর্তীকাল থেকে এবং স্বাধীনতা যুদ্ধ থেকে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এই বিচারহীনতার সংস্কৃতির জন্যই তো জি, আমরা আসলে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা এটা সম্ভব আসলে হয়নি। সেরকম এবং হয়ে এটা যাচ্ছে, যে ডাক্তার হাবিবে মিলাত, মানে সব হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। ওই যে জামাতের আমির না সম্প্রতি না না না, ক্ষমা চেয়েছেন, দেখেছেন 47 সাল থেকে শুরু করে 25 পর্যন্ত যাবতীয় তাদের কৃতকর্ম তার যদি অর্থ কেউ ভুল তিনি করে ক্ষমা থাকেন চান ক্ষমা নাই। চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা না, চেয়েছেন। তার অর্থ, না, তার অর্থ তিনি ক্ষমা চান নাই, এই তো, কারণ এটাই তিনি আমি তিনি আপনাকে এই 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 তিনি অর্থেই আমিও 71। আপনাকে প্রশ্ন করছি যে স্বাধীনতার পর থেকে যত বিচার, সব হত্যাকাণ্ড সবকিছুর বিচার হতে হবে, মানে আপনি চান না? আপনি নিশ্চয়ই। চান না? কিন্তু 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 আমি যদি আমার সাথে হওয়া অপরাধের বিচার চাইতে গেলে যদি আমাকে আপনি বলেন যে এর আগে অনেক অপরাধ হয়েছে, সবের বিচার হতে হবে, আমি তো সেটা, আপনার সাথে, আপনার সাথে কোনো অপরাধ হয়নি তো, না না, আপনি তো আমি বিচার যদি, আমি চাইছেন না। বলছি যে আমি ধরেন আমি আবু সাইদের পরিবার, বা আমি ধরেন আরো একজনের পরিবার যারা আমি সেরকম ধরেন যদি কেউ আইভি হয়ে থাকে। রহমান পরিবার, আমি আইভি রহমানের পরিবার, হ্যাঁ হ্যাঁ, তখন কি হতেই পারে, বিচার আপনি চাইবো না? চাইতে পারেন বিচার, কিন্তু এখন যদি না, আমি হতেই আপনাকে পারে না। বলি যে অবশ্যই অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে, হুম, হতে হতে হবে না, অবশ্যই হতে হবে। অবশ্যই হতে হবে, জি, কিন্তু সেই পরিবারের হ্যাঁ। সদস্যকে যদি বলা হয় আগেও এরকম সেই স্বাধীনতার পর থেকে অনেক হত্যাকাণ্ড হচ্ছে, সবগুলোর বিচার হতে হবে, সেগুলোও এটাও হতে হবে, কিন্তু আমি যখন বিচার চাইবো